আহ তাজুল স্যারের অনুমতি নিয়ে শুরু করছি। স্যার, শুরু করি তাহলে। হ্যাঁ হ্যাঁ ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ওয়েবিনারের প্রতিপাদ্য বিষয় হলো কোভিড-19 মেন্টাল হেলথ পার্সপেক্টিভ। সো এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর তাজুল ইসলাম স্যার। ওয়েবিনার চলাকালীন সময়ে সবাই একটু মাইক্রোফোনটা মিউট করে রাখবেন অ্যান্ড ওয়েবক্যামটিও অফ করে রাখবেন। ওয়েবিনার চলার পরে, দ্যাট মিনস প্রেজেন্টেশন শেষ হওয়ার পরে, কোয়েশ্চেন অ্যান্সার সেশন শুরু হবে। অ্যান্ড কোয়েশ্চেন অ্যান্সার সেশনটা যদি শুরু হয় তখন হচ্ছে আপনারা দুইভাবে কোয়েশ্চেনটা করতে পারেন। একটা নিজেকে আনমিউট করে করতে পারেন, অথবা আপনারা চ্যাট বক্সে জিনিসটা কোয়েশ্চেনটা লিখতে পারেন, যেটা আমরা মডারেট করব স্যারের সাথে কয়েকটা। তো স্যার সবসময় অনলাইনে আছেন। আমরা নেটওয়ার্ক প্রবলেমের কারণে একটা স্যারের প্রেজেন্টেশন আগেই রেকর্ড করেছি। স্যার অনলাইনেও থাকবেন, প্লাস প্রেজেন্টেশনটাও চলবে। প্রেজেন্টেশনটা শেষ হওয়ার পরে আমরা সব কোয়েশ্চেন অ্যান্সার সেশনটা শুরু হবে। So now I am inviting Paulo Agbotunu, country head, Sandoz Division, to give his welcome note. So Paulo, the floor is yours. Yes, good afternoon, Tanya. Thanks for giving me the floor. Thanks for everybody that has connected. Again, on behalf of Sandoz team, I would like to thank whomever has joined this afternoon for this session. We are all facing in all countries of the world and in Bangladesh this unprecedented situation. And we know that many patients in this situation also are suffering from some other diseases. And also we can say that in this context, many patients or many people are also feeling some mental issues. So I'm really honored to have Professor Tazloumi Islam today to address us so that we can learn from him. So I don't want to keep the floor for a while because it's already 8 minutes after 3, and I know that it will be a very good session. So again, thanks to the professor, and thanks to Tanya and Dr. Munirol, Dr. Firoza, and the whole team that have organized this. So Tanya, without any further ado, so I give you the floor back so that we will all learn from this session. Thank you so much. ওকে, এখন আমি প্রফেসর তাজুল ইসলাম স্যারকে রিকোয়েস্ট করব যাতে উনি ইন্ট্রোডাক্টরি কিছু বলেন, দেন আমরা সরাসরি প্রেজেন্টেশনে চলে যাব। তাজুল স্যার, প্লিজ। Thank and gratefulness to Mr. Paulo and your organizations for giving me opportunities to present my views and opinions on mental health aspect of COVID-19 to a large community. And now I am welcoming to my distinguished learned participants. In my presentation, I welcome all of you, and I hope you will actively listen to my presentation, and at the end, you will give your valuable opinions, comments, and necessary questions. I'll try my best to answer your questions. Okay, now I will go to my main presentation. Thank you all again. শুনতে পাচ্ছি। ওকে। সাইকোসোশ্যাল ইম্প্যাক্ট অফ কোভিড-19 নিয়ে এবং এর মনোসামাজিক পরিষেবা নিয়ে আমি প্রথমেই করোনা নিয়ে অল্প কয়েকটি কথা বলবো। করোনা ভাইরাস কোভিড-19 যে ডিজিজ, এটাকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মার্চ মাসের মধ্যভাগেই বিশ্ব মহামারী হিসাবে, প্যান্ডেমিক হিসাবে ডিক্লেয়ার করেছেন। এটার বড় সমস্যা হচ্ছে যে এতে ডেথ এবং কেস রেট এক্সপোনেনশিয়াল হয়, অর্থাৎ জ্যামিতিক হারে বাড়ে। এর আগেও আমরা অনেক রকমের দুর্যোগ দেখেছি, আমরা প্লেগ দেখেছি, আমরা এরপরে কলেরা দুইবার এপিডেমিক হিসেবে, প্যান্ডেমিক হিসেবে দেখেছি, তারপরে সোয়াইন ফ্লু বা স্প্যানিশ ফ্লু দেখেছি, তারপরেও করোনা দেখেছি
হিসাবে। তো এইখানে করোনাটা বিশেষ বৈশিষ্ট্য এটা ম্যান টু ম্যান খুব বেশি সংক্রমণ করে এবং মৃত্যুর হারও তুলনামূলকভাবে একটু বেশি, কারণ এটার আমরা একটু পরে এটা মেকানিজম বলবো। সেই জন্য যেহেতু সংক্রমণ হার বেশি, সেই জন্য এটার সংক্রমণ কমিয়ে রাখাটাই হচ্ছে মূল কথা, যেহেতু এখনো কোনো সঠিক চিকিৎসা নাই এবং ভ্যাকসিনও পাওয়া যায়নি। তাই আমাদের লক্ষ্য হচ্ছে যে এই যে সংক্রমণটা যাতে ডিলিট হয় অথবা কাটটা এই কেসগুলি আইসোলেশন করতে হয় এবং কেসের সঙ্গে যারা কন্ট্যাক্টে গেছে তাদের কোয়ারেন্টাইন করতে হবে এবং অন্যদেরকে সোশ্যাল ডিস্টেন্সিং, আমি সোশ্যাল ডিস্টেন্সিং বলি না, আমি বলি যে ফিজিক্যাল ডিস্টেন্সিং। ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটা হচ্ছে আমরা সবাই জানি, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন রেসপিরেটরি ইনফেকশনের মতন মাইল্ড ইনফ্লুয়েঞ্জা লাইক ভাইরাল নিউমোনিয়া একটু রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হয়ে গিয়ে ফ্যাটাল হয়ে যেতে পারে। আমরা ইভালুয়েশন করি সাধারণত সিভিরিটি ইনডেক্স দেখে এবং সেপসিস গাইডলাইন দিয়ে। করোনা ভাইরাস কিন্তু একটা বড় আরএনএ ভাইরাসের অংশ। এগুলি কিছু অংশ সরাসরি কিন্তু আমাদেরকে ইনফ্লুয়েঞ্জা লাইক সিম্পটম তৈরি করে, আর বেশিরভাগই কিন্তু সার্কুলেট করে স্তন্যপায়ী প্রাণী যেমন বাদুড়, পাখি ইত্যাদি। খুব কদাচিৎ ওই প্রাণী থেকেও আবার হিউম্যান এখানে কন্টামিনেশন হতে পারে, সংক্রমণ হতে পারে, যেমন সার্স হয়ে মার্স, যেটা মানে যে SARS-CoV-2 এটা কিন্তু এর সাবজেনাস সার্বিকুব ভাইরাসের মধ্যে পড়ে এবং বর্তমান করোনা যে SARS-CoV এটা 7th করোনা ভাইরাস যেটা মানুষকে আক্রান্ত করেছে। এটা দুইটা মেজর স্ট্রেইন আছে, একটা হচ্ছে L&S আর L টাইপটা হচ্ছে মোর অ্যাগ্রেসিভ। আমরা পিসিআর দিয়ে এটাই মোটামুটি পরীক্ষা করি, তবে পিসিআর এ 30% সেনসিটিভ 70% সেনসিটিভ থাকে। অনেক ক্ষেত্রে আবার আমরা সিটি স্ক্যান প্রেফার করি। সিটি স্ক্যানের ফাইন্ডিং হচ্ছে বাইলেটারাল ইনভলভমেন্ট হয় মোস্ট পেশেন্টসে, আর মাল্টিপল এরিয়াজ অফ কনসলিডেশন হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গ্রাউন্ড গ্লাস অপাসিটি হয়। গ্রাউন্ড গ্লাস অপাসিটি এটা বাইলেটারাল এবং সাবপ্লুরাল প্লুরাল। এডমিশন ক্রাইটেরিয়া হচ্ছে অল সাসপেক্টেড বা কনফার্ম কেস অফ কোভিড-19 কে অ্যাডমিট করা হয়। নিউমোনিয়া, সিভিয়ার নিউমোনিয়া, এআরডি, সেপটিক এবং হাইপোক্সিয়া থাকলে। এছাড়াও এখন সকল ধরনের রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসলেও আমরা এটা অ্যাডমিট করবো, এই কারণে যে এটা ফার্দার ইভালুয়েশন এবং টেস্টিং এর জন্য, যাতে করোনা সংক্রমণ আছে কিনা সেটাও দেখা যেতে পারে। আর আমরা বলেছিলাম যে কর্টিকোস্টেরয়েডও এখানে লাগতে পারে মাইল্ড টু সিভিয়ার কেসের জন্য। ক্রিটিক্যালি এই লিস্টে যে কর্টিকোস্টেরয়েড লাগে, বিশেষ করে যদি পারসিস্টেন্ট ফিভার থাকে এবং সিটি পেসি গ্রাউন্ড গ্লাস অ্যাটেনুয়েশন মোর দেন 30% হয়, আবার যদি খুব রেপিড প্রগ্রেশন হয় 48 আওয়ারের ভিতরে যদি মোর দেন 50% ফুসফুসে সংক্রমণ বেড়ে যায় বা এরিয়া ইনভলভ করে, তাহলে কিন্তু সিটি কর্টিকোস্টেরয়েড উইচ ইন্ডিকেটেড। আর IL-6 বা এটা ইন্টারলিউকিন 6 যদি বেড়ে যায় সেটা হতে পারে, তখনও কিন্তু কর্টিকোস্টেরয়েড দেওয়া হতে পারে। এটা সাধারণত মিথাইল প্রেডনিসোলন 0.75 to 1 মিলিগ্রাম পার কেজি ইন্টারভেনাসলি ওয়ান্স এ ডে দেওয়া হয়। আর মূল ড্রাগের ভিতরে আমরা জানি এখন হচ্ছে অ্যান্টিকোয়াগুল্যান্ট, কারণ এটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আসলে কোয়াগুলেট হয়ে যায়, এম্বোলিজম হয়ে যায়, পালমোনারি এম্বোলিজম হয়ে সেখানেও ডেথ হতে পারে, কার্ডিয়াক এম্বোলিজম হয়ে ডেথ হতে পারে, আবার এখানে ব্রেনে এম্বোলিজম হয়ে স্ট্রোক হয়ে যেতে পারে, লিভারে এম্বোলিজম হয়ে সেখানে লিভার ডিসফাংশন হয়, কিডনিতেও এম্বোলিজম হয়ে কিডনি ডিসফাংশন হয়। অর্থাৎ এই যে মাল্টি অর্গানে এটা করে, এটা প্রধান কারণ হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টর। সেই জন্য সকল হসপিটালাইজড পেশেন্টকে এখন আমাদের বাংলাদেশের টেকনিক্যাল সাব কমিটি যেটা আছে সেটা তারা রিকমেন্ড করেছে যে অল হসপিটালাইজড পেশেন্টকে অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে, হেপারিন, আর অল সিমটোমেটিক পেশেন্টকে ফেভিপিরাভির দেওয়ার কথা বলা হচ্ছে। আর আমি আগেই তো বলছিলাম মডারেট টু সিভিয়ার পেশেন্টে সিস্টেমিক স্টেরয়েড দিতে হবে। হাইড্রোক্সিক্লোরোকুইন ফর পজিটিভ কেসেসের জন্য বলা হচ্ছে, এবং হাইড্রোক্সিক্লোরোকুইন এবং এজিথ্রোমাইসিন সিমটোমেটিক পেশেন্টের জন্য বলা হচ্ছে।
এখন আমি মূল জায়গায় চলে গেছি, মেন্টাল হেলথ পার্সপেক্টিভ অফ কোভিড-19। রাখতে হবে এটা একটা ডিজাস্টার এবং এটা একটা দুর্যোগ। এই সময় অবশ্যই আমাদের খুব স্বাভাবিকভাবে কিছু সমস্যা থাকবে, সেই জন্য এটা হচ্ছে নর্মাল রিয়াকশন টু এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন। এটা কিন্তু সিচুয়েশনটাই এক্সট্রাঅর্ডিনারি, অতএব এখানে আমাদের কিছু মানসিক যে চাপ বা সমস্যা হবে এটা কিন্তু নর্মাল ধরতে হবে, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে মাইল্ড মৃদু মাত্রা এবং খুবই স্থায়ী হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে সিভিয়ার মেন্টাল ইলনেস হতে পারে, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তবে আরেকটা জিনিস হচ্ছে ওরিড ওয়েল কিছু পার্সন আছে যারা অল্প বিষয় নিয়ে বেশি ভাবনে, তারা সামান্য জিনিস নিয়ে উদ্বিগ্ন বিষয় হয়, বেশি আতঙ্কিত হয়, ভয় পায়। এরাই কিন্তু ডিস্ট্রেসফুল সাইকোলজিক্যাল সিম্পটম দেখা যেতে পারে, এদেরকে একটু নজর রাখতে হবে। এরা মেলাটেপটিক কুকিং করতে পারে, এরা মদ বা সিগারেট বা আরো মাদকে বা ঘুমের ওষুধে ইত্যাদিতে মানে গ্রহণ করতে পারে, অবস্থা দিতে পারে, এবং অত্যন্ত মানে সংক্রমণের ভীতি তীব্র মাত্রা হয়ে যেতে পারে। আর সোশ্যাল ডিস্টেন্সিং বা লকডাউনের জন্য অনেকে এখন বোরডমে ফিল করতেছে, তাদের মুডিনেস বেড়ে যাচ্ছে, অ্যাঙ্গার, রাগ, ক্রোধ, হতাশা, বিরক্তি এটাও বেড়ে যাচ্ছে। এখন মূল জিনিস এখানে আরেকটা হচ্ছে যে স্টিগমা। এই রোগ যত না আমাদেরকে আক্রান্ত করতেছে বা মৃত্যু ঘটাচ্ছে, তার চেয়ে বেশি এখন আমাদের মূল সমস্যা দাঁড়াচ্ছে যে স্টিগমা। এই রোগের সঙ্গে একটা স্টিগমা রয়ে গেছে, এখন কুষ্ঠ রোগীর মতন এই রোগীকে আমরা অবজ্ঞা অবহেলা করতেছি। যেমন রেসিয়ার প্রোফাইলিং, যে এলাকা থেকে করোনা হতো সেখান থেকে মানুষ আসলে আমরা তাদেরকে আলাদাভাবে চিহ্নিত করি। চাইনিজ লোক আলাদা, ইতালি থেকে যারা আসতেছিল তাদেরকে আমরা চিহ্নিত করতাম। এখন ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরে এই সংক্রমণ বেশি হচ্ছে বলে তারা এখানে কি জানি কয় তাদেরকে আলাদাভাবে চিহ্নিত করা হচ্ছে, এবং বলা হচ্ছে যে তারা মানে ওই গাজীপুরের লোক, তাদেরকে এখন এখানে জায়গা দেওয়া যাবে না, ভাড়া দেওয়া যাবে না, অথবা তাদেরকে মানে পরিত্যক্ত করে রাখার ব্যবস্থা আছে। এইভাবে আমরা একটা জাতিগত গোষ্ঠীগত এক ধরনের ঘৃণা ছড়াচ্ছি। আরেকটা স্টিগমার শিকার হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে যে আমরা ফ্রন্টলাইনে যারা আছি, ডাক্তার, নার্স, অ্যাম্বুলেন্স ড্রাইভার, এরা যেহেতু করোনা রোগী দেখতেছেন, চিকিৎসা করতেছেন, এদেরকেও স্টিগমাইজ করা হচ্ছে যে না, এখন ডাক্তারদেরকে কিন্তু বলা হচ্ছে যে তুমি আমার বাসা থাকতে পারবে না, ডাক্তারদেরকে বাসা ভাড়া দিতে চায় না, নার্সদেরও সেই একই অবস্থা। বিভিন্ন জায়গায় এরকম আমরা পরে দেখতেছি, ডাক্তারদেরকে বিভিন্ন ভাবে, যেহেতু তারা করোনার সঙ্গে সংশ্লিষ্ট, সেই জন্যই তাদেরকে এইভাবে উচ্চুত করা হচ্ছে। কোয়ারেন্টাইনে আছে, অর্থাৎ যারা করোনা রোগী বলে শনাক্ত হয়েছে, সাসপেক্ট হচ্ছে, ভিকটিম হয়েছে, তাদেরকেও কিন্তু এরকম ভাবে অবহেলা এবং ঘৃণা করা হচ্ছে। আমরা শুনতে পাচ্ছি যে মাকে বনের ভিতরে রেখে দেওয়া হয়েছে করোনা মনে করে, এবং সেখানে সারা রাত ছিল, পরে তাকে উদ্ধার করেছে অন্যরা, এবং আরো অনেক আছে। অনেকে কিন্তু কবর পর্যন্ত দিতে যায় না এই করোনা আক্রান্ত হয়েছে বলে। অর্থাৎ সব মিলিয়ে এই যে জাতিগত ভাবে বলেন, অথবা যারা ডাক্তার, নার্স বলেন, অথবা যারা করোনা আক্রান্ত হয়েছে, এমনকি নিজে জ্বর হলেও মনে করতেছে করোনা, এবং করোনা হইলে মনে করছে যে মৃত্যু হবে। এটা তো সঠিক ধারণা নয়। আর এটা তো একটা সর্দি কাশি জ্বরের মতন, এটা ইনফ্লুয়েঞ্জা মাত্র। কিন্তু আমরা এখন করোনা হলেই একটা আতঙ্কিত ভয় হয়ে তাদেরকে এমন ভাবে মানে ঘৃণা, এবং তাদেরকে এমন ভাবে আমরা পরিত্যক্ত এবং মানে করতেছি, এইভাবে তাদেরকে অবহেলা করতেছি, যেটা অত্যন্ত অমানবিক কাজ হয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে যে যারা করোনা আক্রান্ত হচ্ছে তারা কিন্তু আর এখন হসপিটালে যাচ্ছে না, কারণ সিমটম দেখা দিচ্ছে, তারা কিন্তু তাদের রোগ লুকিয়ে রাখতেছে। এই লুকিয়ে রাখার কারণে তারা কিন্তু সাধারণ রোগী হিসাবে যাচ্ছে, ডাক্তারও জানতেও পারতেছে না, বুঝতে পারতেছে না তাদের করোনা সিমটম আছে কিনা। তখন তারা কিন্তু অন্যান্য রোগীদের মতন যায়, এবং তখন কিন্তু ডাক্তার, নার্স এবং অন্যান্য আশেপাশে যত রোগী আছে সেই রোগীকে সংক্রমণ বাড়ায়। এখানে সংক্রমণ রোগ লুকিয়ে রাখতেছে। আর তৃতীয় হচ্ছে যে যারা এখন ফ্রন্ট লাইনে আছে, ডাক্তার, নার্স, তারাও কিন্তু একটা ডিমোটিভেট হয়ে যাচ্ছে। তারা কিন্তু মনোবল হারিয়ে ফেলতেছে যে এইভাবে যদি আমাদেরকে ইয়া করা হয়, আমাদেরকে বাসা ভাড়া দেওয়া না হয়, আমাদেরকে ঢুকতে না দেওয়া হয়, আমরা কেন কিভাবে কাজ করবো। আপনি এই যে করোনার সময়কালীন সময়ে যে আমাদের যে সংখ্যা হয়, সেটা যে কত লেভেলের হতে পারে, কি মাত্রা হতে পারে সেটা দেখেছি। আমি একটা কেস দিয়েছি যে একটা 35 বছরের ব্যাংকার, উনি গ্লোভস, মাস্ক নিয়ে অফিসে কাজ করেন, অর্থাৎ প্রোটেকশন তার আছে, কিন্তু উনি যখন বাসায় চলে আসেন কিন্তু করোনা নিয়ে একটু শুনতে চেষ্টা করে, কারণ একটু ভয় লাগে, এবং ওনার ভয় লাগে যে আমি তো অফিস থেকে আসলে আবার আমার বাসায় 90 বছরের মা আছে, তাকে আবার আমি ইনফেক্টেড করতে, কারণ সে জেনে যে বৃদ্ধ
কিন্তু এটা এই রোগটা ভয়াবহ হতে পারে। অর্থাৎ তার কিছু বিঘ্নতা থাকে যে মাকে আক্রান্ত হয় কিনা, এই চিন্তাগুলি আর 5-10 মিনিটের মধ্যে থাকে, এরপরে সে কাজ করতে পারে। এই যে শিশুটা বললাম, এটা কিন্তু এই ধরনের বর্তমান পরিস্থিতি, এটা কিন্তু খুব স্বাভাবিক। অর্থাৎ একটু উদ্বিগ্ন থাকা, একটু খোঁজ খবর নেওয়া এবং আরেকটু মানে থাকা, এটা কিন্তু আর ওই কিন্তু তার মতনই কিন্তু আছে, কিন্তু উনি তার চেয়ে বেশি একটু উদ্বিগ্ন থাকেন, তার চেয়ে বেশি ভীত থাকেন কখন সে সংক্রমিত হয়, এবং সে বাসায় এসে সবসময় টেন্স থাকে, অনেকটা আতঙ্কিত থাকে, এবং সামান্য কারণে সে খুব রেগে যায়, খেপে যায়, এবং সবসময় কন্টিনিউয়াসলি সে কিন্তু চেক করতে থাকে কোভিডের নিউজ, কোথায় করোনার কি নিউজ আছে না আছে ইত্যাদি। এটা কিন্তু আরেকটু ওইটা সে একটু বেশি মাত্রা হাইটেন অ্যাংজাইটি, এটা কিন্তু একেবারে নর্মালের মধ্যে পড়বে না। এটাও কিন্তু আমাদেরকে একটু নজরে রাখতে হবে, তাদেরকে একটু কিছুটা কাউন্সেলিং বা অন্যান্য থেরাপি সুযোগ নিতে পারে কিনা, এবং এটা একটু বেশি বাড়লে আমরা মনে করতে পারি এটা হলো অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার হতে পারে। আর 3 নম্বর কেস আমি বলতে চাচ্ছি, একজন মহিলা যিনি এই করোনার সময় তার হাজবেন্ড বাইরে ছোটখাটো ব্যবসা করতেন, ফুটপাতি ব্যবসা করতেন, কিন্তু যেহেতু শাটডাউনের কারণে তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে, তার আগ থেকেই তারা দরিদ্র, এখন ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা এখন খাদ্যাভাবে আছে, তারা বাসা ভাড়া দিতে পারতেছে না, একটা বড় সমস্যা আছে, তারা এখন দাঁড় করে চলতেছেন, এবং তার ওয়াইফ এই কারণে ডিপ্রেস হয়ে গেছে, সে এখন কথা কম বলে, সে খুব সুস্থ চলে, সে সবসময় টায়ার্ড অনুভব করে, ক্লান্তি অনুভব করে, সে সবসময় ভুল করে, রান্না বান্না করতে ভুল করে, সে সবকিছু মনে রাখতে পারে না, এবং সে কিভাবে দানা পরিশোধ করবে সেই নিয়ে দুশ্চিন্তা থাকে। সব মিলিয়ে সে হতাশ এবং মানে তার মাঝে মাঝে আসলে তার দুইটা শিশু সন্তান, সে আত্মহত্যা করে না, কিন্তু না হলেও সে আত্মহত্যা চিন্তা ভাবনা করতেছে। অর্থাৎ এই সব লক্ষণগুলি কিন্তু একটা পরিপূর্ণ ডিপ্রেশনের লক্ষণ, এবং এটা হচ্ছে যে এই করোনার ইকোনমিক সোশ্যাল কস্ট বা বার্ডন হিসাবে তার আর্থিক এবং সামাজিক যে বোঝা, সেই বোঝার একটা উদাহরণ হচ্ছে যে এটা। তাহলে আমরা দেখতে পেলাম যে 3 ধরনের মানসিক সমস্যা আসতে পারে। একটা হচ্ছে যে স্বাভাবিক অবস্থা, যাদের জন্য এই সময় এতটুকু উদ্বিগ্ন স্বাভাবিক। আর একটা হচ্ছে একটু হাইটেন অ্যাংজাইটি, তাদেরকে আরেকটু হয়তো সাইকোলজিক্যাল হেল্প দিতে হবে। আরেকটা হচ্ছে একটা বড় ধরনের মানসিক রোগ হয়ে যেতে পারে, তাদেরকেও একটু ভিন্ন বা বেশি চিকিৎসা নিতে হবে। আমি একটু কমন ডিস্ট্রেস ইন সাইনগুলি বলতেছি। এই যে এই সময় যেগুলি বেশি হয় সেগুলি হচ্ছে যে তার শক্তি, সামর্থ্য এবং কর্মতৎপরতা খুবই স্লো হয়ে পড়ে, তাদের মনোযোগ কমে যায়, তাদের অ্যাপেটাইট বা ক্ষুধা কমে যায়, তাদের ঘুমের সমস্যা হয়, রাতে দুঃস্বপ্ন দেখতে পারে, তারা উদ্বিগ্ন, ভীত, আতঙ্কিত, রাগান্বিত, বিরক্ত হতে পারে, তাদের মাথা ব্যথা হইতে পারে, শরীরে অনেক জায়গায় ব্যথা হইতে পারে, এবং তাদের অন্যান্য যে আগেকার যে সমস্যা সেই সমস্যা আরো বাড়তে পারে। এখন মূল কিছু সমস্যা, যেটা প্রধান সমস্যা সেটা হচ্ছে যে তারা বেশিরভাগ মানুষ এখন সবচেয়ে প্রধান সমস্যা হচ্ছে যে আমি করোনায় সংক্রমিত হব কিনা এবং মারা যাব কিনা। আমি এই ফাঁকে একটু কথা বলে নেই। আসলে আমরা প্রতিদিন যে খবরগুলি পাচ্ছি যে সারা বিশ্বে এখন প্রায় 28 লক্ষ লোক আক্রান্ত হয়েছে, প্রায় 2 লক্ষ লোক মারা গেছে, বাংলাদেশেও প্রচুর পরিমাণে মোটামুটি 5,000 মতন বা আরো বেশি পরিমাণে আক্রান্ত হয়েছে, কিছু লোক মারা যাচ্ছে। এই যে প্রতিদিনই কিছু লোকের সংক্রমণ হওয়ার কথা এবং মৃত্যুর কথা আমরা প্রচার করতেছি, এগুলি যদি রেগুলার মানুষ জানে তাহলে তো তাদের তো আতঙ্ক ভয় বাড়বে। এখন আমি একটা সহজ একটা উদাহরণ দিই, যে এই অবস্থায় না, নর্মাল অবস্থায় তো মানুষ হার্ট অ্যাটাকে মারা যায় অথবা সড়ক দুর্ঘটনায় মারা যায়। এখন প্রতিদিনই যদি টিভিতে আমরা এইভাবে প্রতিদিন কতজন লোক হার্ট অ্যাটাকে মারা গেছে, কতজন মানে সড়ক দুর্ঘটনায় মারা গেছে, এটা যদি আমরা বলা শুরু করতাম, 1 সপ্তাহের ভিতরে এই মৃত্যুর খবর এইভাবে রেগুলার বলতে থাকলে তো মানে অন্যান্য লোকেরা ঘরে বসে হার্ট অ্যাটাকে মারা যেত, কারণ এইভাবে এত লোক ডেইলি হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে এটা তো জানতেই না, কিন্তু এটা যাচ্ছে। আসলে এই যে এখন আমরা, এটা হয়তো রাষ্ট্রীয় বাধ্যবাধকতা যে এখন
আসলে একটা প্যান্ডেমিক চলছে, অর্থাৎ কতজন সংক্রমণ হচ্ছে, কিভাবে মারা যাচ্ছে এটা বলতে হবে। কিন্তু আমরা যারা আমার উপদেশ হবে যারা আমরা ঘরে বাইরে আছি, আমাদের এখন রেগুলারই খবর করে জানা কোনো দরকার প্রয়োজন না। কয় ধরনের আক্রমণ হয়েছে বা কয়জন মারা গেছে এই খবর রাখার কোনো দরকার নাই। আমাদের এখন জানা দরকার, আমাদের এখন সংক্রমণ থেকে বাঁচতে হলে ঘরে থাকতে হবে, আমাদের ঘরবাসী হয়ে থাকতে হবে, ঘরে আমাদেরকে রাখতে হবে, এতটুকুই জানলে হবে। আর আরেকটা ভয় তারা করে যে সংক্রমণ ছাড়াও যে আমরা ওই যে আগেটা বলছি যে স্টিগমা, যে সবাই তাকে পরিত্যক্ত করবে, আর ওই সব মিলিয়ে একা একা থাকার কারণে মানে হতাশা, বোরডম, একাকিত্ব, ডিপ্রেশন এগুলিও চলে আসতেছে। আরেকটা ভয় সবাই করতে থাকে যে অন্যান্য রোগকে, যেমন শ্বাসকষ্ট হলে অথবা ফিভার, জ্বর আসলে মনে করে বলে আমার মধ্যে করোনা হলো। জ্বর তো অনেক আসতে পারে। আর একটা হচ্ছে যে যারা ডিজেবল আছে বা বৃদ্ধ আছে, তাদের শারীরিক মানসিক স্বাস্থ্যটা কিন্তু অবদমন হতে পারে। আমি আরেকটু বলতেছি, এই তো গেল সাধারণ মানুষের উপর কি মানসিক চাপ হতে পারে, কি সমস্যা হতে পারে, কিন্তু যারা ফ্রন্ট লাইনে আছেন, ডাক্তার, নার্স, অ্যাম্বুলেন্স ড্রাইভার, কেস ম্যানেজার, তাদের এই চাপের চেয়েও এডিশনাল চাপ, আরো বেশি চাপ করতেছে। কারণ তারা ওই যে আগে বলছিলাম স্টিগমেটাইজ, যে তারা করোনা নিয়ে কাজ করে, তাই সবাই তাদেরকে বলতেছে যে তাদেরকে জায়গা দিবে না, তাদেরকে বাসা ভাড়া দিবে না। তাছাড়া যে বায়োসিকিউরিটি মেজার্স ব্যবহার নিতে হয়, সেটাও কিন্তু ডাক্তারদের বা নার্সদের জন্য খুবই পিপিই যেটা আমরা ব্যবহার করি, অনেকে জানে না পিপিই খুব আরামদায়ক না। পিপিই পরে 1 ঘন্টা যদি থাকে তাহলে বোঝা যাবে যে এটা কিরকম হয়। আর ভিতরে গ্রামে হয়ে যায়, এটা কিন্তু খুবই বড় ধরনের এক ধরনের শারীরিক স্ট্রেন, চাপ। আর তাছাড়া তাদেরকে তো ফিজিক্যাল আইসোলেশন থাকতে হয়, মাথা দূরে থাকতে হয়, এবং সবসময় কনস্ট্যান্ট অ্যাওয়ারনেস, সবসময় বিরত থাকতে হয় যে আমরা তো করোনা রোগী দেখতেছি, কখন আবার আমাকে ধরে না আমাকে আক্রান্ত করে। অতএব এই ব্যাপারগুলি, এই ভয়গুলি তাদের ভিতরে সবসময় থাকে। তাছাড়া তাদের এখন কাজের ডিমান্ড বেড়ে গেছে, লম্বা সময় নিয়ে কাজ করতে হতেছে, পেশেন্টের সংখ্যা বেড়ে গেছে। আর তাছাড়া করোনা নিয়ে আপ টু ডেট যে নলেজ, সেটাও তাদেরকে রাখতে হচ্ছে। আর তাছাড়া এছাড়াও তারা যখন কাজ করে যখন আবার বাসায় ফিরে, তখন আবার বাসার লোকেরা আক্রান্ত হয় কিনা এই ভয়টাও তাদের ভিতরে থাকে। এখন আমি আর কিছু বড় ধরনের কিছু মানসিক সমস্যাও কিন্তু এর সঙ্গে আসতে পারে, আমি সেগুলি বলে রাখি। একটা হচ্ছে জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার আসতে পারে, অতিরিক্ত দুশ্চিন্তা, দুর্ভাবনা সব বিষয়ে নিয়ে, করোনা নিয়ে তো বটে, অন্যান্য নিয়ে থাকে। এবং প্যানিক ডিসঅর্ডার হতে পারে, কেউ তারা অতিরিক্ত আতঙ্ক ভিতরে থাকতে পারে, হ্যাঁ, যে মানে নিয়ন্ত্রণহীন ভাবে মনে করতে পারে। আরেকটা হচ্ছে ফোবিয়া, যে তারা পরিস্থিতি তো আমরা সবাই এই অ্যাভয়েড করি যেটা আমাদের ক্ষতিকর, কিন্তু এরা কিন্তু এত বেশি এক্সেসিভ এভিডেন্স করে, মানে খুব মাত্রাতিরিক্ত ভাবে ঘরের ভিতরে ঢুকে যায়। হ্যাঁ, আমি একটু পরে 2টা উদাহরণ দেবো যে এই যে ঘরের ভিতরে ঢুকে যাওয়াটা কত অস্বাভাবিক রকম হতে পারে। UCD এটাও এই সময় বেড়ে যায়, এবং UCD তো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যে রোগ জীবাণু নিয়েও তারা চিন্তা করে, বা ময়লা নিয়ে চিন্তা করে যে তারা রোগ জীবাণু আক্রান্ত হবে। তারা এই জন্য কিন্তু সারাক্ষণ হাত ধোয়া বা শরীর মশা এগুলি করতো, ধোয়া মশা করতো। এখন তারা, আমার এরকম কয়েকটা রোগী এসেছে, তারা বলতেছে স্যার আপনারাই তো বলতেছেন হাত দিতে হবে, এখন আমাকে তো সারাক্ষণ এই যে আমি তো হাত দিচ্ছি, এটা কি অসুবিধা কি? অর্থাৎ তারা এতদিন যাবৎ যে রোগে বিনা কারণে হাত দিত, এখন এই রোগের উশিলার কারণে তারা এখন একটা এক্সকিউজ নেওয়ার চেষ্টা করতেছে যে এটাই তো উচিত, এটা অস্বাভাবিক নয়। তো এদের সবার কিন্তু ট্রিটমেন্ট আছে, ড্রাগ ট্রিটমেন্ট আছে, বেনজোফিন অল্প মাত্রায় দিই, আমরা SSRI দিই, এবং কারো আমরা কাউন্সিলিং করি। আর সিভিয়ার মেন্টাল ইলনেস হলে তো আলাদা আলাদা রোগ আছে, এবং আমরা সেইভাবে চিকিৎসা করবো। এখন আমি সার্বিকভাবে মনসেবা কি কি মনোপরিষেবা আমি সবাইকে দিতে পারি। একটা হচ্ছে যে আমরা এখন গর্ভবাসী আছি, গর্ভবাসী থাকা মানে এই নয় যে আমরা সামাজিক যোগাযোগ বিচ্ছিন্ন রাখবো, বরং সামাজিক যোগাযোগটা আরো বাড়িয়ে দেবো। আপনারা ফোন ব্যবহার করে, ভিডিও কল করে, টেক্সট মেসেজ করে বা অন্যান্য ভাবে যোগাযোগ আরো বাড়িয়ে দিবেন, এটা সবার জন্য রয়ে গেল। আর তাছাড়া আপনারা তবে ফ্যাকচুয়াল মেসেজ, যেটা খুবই একেবারে গুরুত্বপূর্ণ এবং অথেন্টিক, যে আমরা সত্য যে সমস্ত, সেগুলি শুধু শেয়ার করবেন। ওই বা মিস ইনফরমেশন অথবা আতঙ্ক ভয় জিনিস অবশ্যই ইনফর্ম করবেন না। আর যারা এই মুহূর্তে
গ্রুপ আগে থেকে আছেন বা মাদকাসক্ত আছেন, তাদের চিকিৎসা এই সময় বন্ধ করা যাবে না। তাদের যাতে সেই ওষুধ এবং সাপোর্টটা তারা পেয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর মানসিক হসপিটালে বা আমাদের যে কোনো হসপিটালে আমরা যখন চিকিৎসা করব তাতে যাতে অন্যদের উপরে এই সংক্রমণটা না যায় সেটির দিকে লক্ষ্য রাখতে হবে। আরেকটা হচ্ছে যে আমি যেটি বলতে চাচ্ছিলাম যে আগে থেকে যারা ক্রনিক রোগে ভুগতেছেন, ডিসেবিলিটি তাদেরকে কিন্তু কোনোভাবেই এই লকডাউনের কারণে যাতে তাদের ওষুধ মানে সরবরাহ ব্যাহত না হয়, তাদের ডেইলি কাজ যেন ঠিক মতো হয়, তাদের খাবার দাবার যেন সঠিক সময় যাওয়া হয়, এটা যেন আনইন্টারাপ্টেড হয়। আরেকটা ছোট্ট কথা বলে রাখি, বিশেষ পরিস্থিতি, এই বিশেষ পরিস্থিতিতে সবাই কিন্তু দিতে পারছে না। তাই এখন কিন্তু আমরা একটা মোবাইল আউটরিচ ইউনিট করতে পারি। সেই মোবাইল আউটরিচ ইউনিটিতে আমরা যারা অলরেডি যারা মানসিক রোগী আগে ছিল বা মাদকাসক্ত ছিল, তাদের চিকিৎসাটা এখন তাদের দ্বারের কাছে নিয়ে গিয়ে তাদেরকে চিকিৎসাটা আমরা দিয়ে আসতে পারি। একের একটা অসুবিধা হতে পারে যে যারা যাবে তাদেরকে কিন্তু ওয়েল প্রোটেক্টেড হয়ে যেতে হবে, এবং যেখানে যাবে সেখানে যারা আসবেন তারা যেন আবার জনসমাবেশ করে না এবং সংক্রমণ না বাড়ে, স্বাস্থ্যবিধি মেনে ফিজিক্যাল ওখানে করা যায়। একটা মোবাইল কিন্তু আমার দেখেন সব ঠিক আছে কিনা। করোনা কালে আমাদের যে রোগীদের যে কি সমস্যা হয় আমরা তার কেস স্টিক বলতেছিলাম। এক নম্বর হচ্ছে যে 28 বছরের একটি ছেলে, তিনি আমার আগেরই রোগী, গত 1 বছর যাবে, সে কিন্তু প্যানিক অ্যাটাকে ভুগত এবং খুব ভয় ভীতি নার্ভাস থাকতো। যেহেতু করোনাকালীন সময় সে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে নাই, সেহেতু তার সিমটম বেড়েছে করোনার ভীতির কারণে। এখন মানে বুক ধড়ফড় শুরু করছে, অস্থিরতা বাড়তেছে, ঘুম অনিদ্রা হচ্ছে, তার ভিতরে অশান্তি, আশাহীনতা এবং সারাক্ষণ সেই করোনা আক্রান্ত হবে কিনা এই ভয় থাকছে। অর্থাৎ আমি আবার বলতেছি, যারা আগে থেকে উদ্বিগ্ন প্রকৃতির, আমি আগে একটা বলছিলাম যে গ্যাট, যারা সহজে উদ্বিগ্ন হয় বা আতঙ্ক বা ভীতগ্রস্ত, তারা কিন্তু এই সময় এই রোগে আরো বেশি আক্রান্ত হবে। তো তার ওয়াইফ আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল, যেহেতু তার এখন সিমটম বেড়ে গেছে করোনা সময়কালীনের জন্য, সেজন্য আমরা তাকে আগে সে ট্যাবলেট সার্টালিন পাইতো 1 মিলিগ্রাম 50 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি। এখন আমি আবার তাকে ট্যাবলেট সার্টালিন 50 মিলিগ্রাম টুয়াইস ডেইলি দিয়েছি এবং একটা সিডিটিভ দিয়েছি ফর শর্ট পিরিয়ড। আরেকজন মহিলা ছিলেন যে 42 বছরের, উনি প্রায় 5 বছর যাবত আমার রোগী। উনি প্যারানয়েড ডেলিউশন অর্থাৎ সন্দেহবাতিকতায় ভুগতেছিলেন, কিন্তু গত 1 মাস যাবত যেহেতু উনি আমার সঙ্গে যোগাযোগও নেই এবং উনি এই করোনার লকডাউনের কারণে উনি বাসায় ওষুধ নিতে পারেনি বা নেয়নি, যার ফলে ওনার আবার রিল্যাপস হয়েছে। এখন ওনার ওই সন্দেহবাতিকতা আরো বেশি মাত্রা বাড়িয়ে গেছে। উনি এমন ভাবে সন্দেহ করতেছেন যে উনি মনে করতেছেন আশেপাশের প্রতিবেশীরা সবাই করোনা ভাইরাস তার ঘরের ভিতরে ঢুকাই দিচ্ছে এবং তাকে এবং তার ফ্যামিলিকে সবাইকে আক্রান্ত করবে। এই জন্য সে কিন্তু করোনায় আক্রান্ত হয় নাই, তারপরেও সে কিন্তু নিজে আলাদা একটা রুমে নিজেকে লক করে রাখছে এবং তার নিজের আত্মীয় স্বজনরাই তাকে ওখানে রুমে গিয়ে তাকে খাবার দিতে গেলেও সে খাবার নিতে চাচ্ছে না। সে মনে করতেছে যে এখানেও করোনার মানে জীবাণু রয়েছে। তার হাজবেন্ড আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল এবং আমরা তাকে রিসপিরিডন 4 মিলিগ্রাম টুয়াইস ডেইলি এবং ট্যাবলেট ওলানজাপিন 10 মিলিগ্রাম রাতে দিয়েছি। যেটা বলতে চাচ্ছিলাম যে যারা এখন আমরা যারা মনসামাজিক সেবা দিচ্ছি, বিভিন্ন লোক আমাদের কিন্তু মনসামাজিক সেবা পাচ্ছে, কিন্তু যারা যেখানে আমাদের এই মনসামাজিক সেবা নাই সেখানে আমাদেরকে খোঁজ করতে হবে যে ফ্যামিলির মূল ব্যক্তিকে এবং ওখানে সোশ্যাল লিডার কে আছে, রিলিজিয়াস লিডার কে আছে অথবা ট্রেডিশনাল লিডার কে আছে, তাদের মাধ্যমে কিন্তু আমরা এই সেবাটা দিতে পারি। ইতিমধ্যে কিন্তু যারা লোকাল অ্যাক্টর আছে অর্থাৎ কমিউনিটি লিডার যারা আছে, তারা কিন্তু এই মনসেবা কিছুটা দিচ্ছে, মনসামাজিক সেবাটা দিচ্ছে। কারণ যারা আক্রান্ত হচ্ছে, যারা মারা যাচ্ছে, তাদেরকে দেখভাল করা, তাদের কবর দেওয়া, তাদের শোক সন্তপ্ত পরিবারকে সাহায্য করা, সব
এগুলো কিন্তু এক ধরনের সাইকোসোশ্যাল হেল্প, মনোসামাজিক সেবা, এটা অলরেডি তারা দিচ্ছে। তবে এখন যেটা দরকার আছে আমাদের, তাদেরকে এই লোকাল অ্যাক্টরদেরকে আমরা কোভিড-19 নিয়ে নলেজ তাদেরকে আমরা বেশি দিতে পারি, এবং আমাদের যে মূল চিকিৎসা সাইকোলজিক্যাল ফার্স্ট এইড, এটা কিন্তু যে কোনো দুর্যোগের সময় সাইকোলজিক্যাল ফার্স্ট এইড একটা আমাদের ইন্টারন্যাশনাল একটা গাইডলাইন আছে। সেই গাইডলাইন প্রত্যেকটা মানে যারা সেবা দিবে তাদেরকে আমরা এটা শিখিয়ে দিই, ওই সম্বন্ধে তাদেরকে একটু শেখাতে হবে। মূল কথা হচ্ছে যে সবার সঙ্গে সোশ্যাল করবেন। আমি আগে ওটা বলতেছি, ফোন ব্যবহার করতে পারেন, মেসেজ দিতে পারেন। সরি, আমি একটু ভুল বলে গেছিলাম, আগে বলেছিলাম, এখন হবে। আসলে আমাদের এই যে মনোসামাজিক সেবা আমরা দিচ্ছি, এটার মূল জিনিস হচ্ছে মানুষের ভিতরে আশাবাদ সৃষ্টি করতে হবে, তাকে সেফটি এনশিওর করতে হবে, নিরাপত্তা, তাকে শান্ত থাকতে হবে, সোশ্যালি যাতে তারা সবাই কানেক্টেড থাকে, এবং নিজের আত্মক্ষমতা, আত্মদক্ষতা, বা আমি পারবো, আমার ক্ষমতা আছে এবং আমার কমিউনিটিতেও সেই সামর্থ্য আছে, এই বিশ্বাসটা সবার ভিতরে সঞ্চারিত করতে হবে। তাহলে কিন্তু মানুষ আশাবাদী হবে। আর বিশেষ কিছু ভালনারেবল গ্রুপ আছে, যেমন শিশু, তারপরে যারা ডিজেবল আছে, যারা বৃদ্ধ আছে, যারা উইমেন আছে, নারী, বিশেষ করে প্রেগনেন্ট নারী আছে, এদের প্রতি আমাদের বিশেষ নজর রাখতে হবে। আর এখন বেশি হয়তো যেহেতু আমরা সরাসরি চিকিৎসা দিতে পারি না, টেলিফোন হটলাইন বা হটলাইন স্টাফ যারা আছে তারাই এই সাহায্যটা অনেকটা করতেছেন। আইইডি শেয়ার থেকে অনেক টেলিফোন করা হয়, সেই টেলিফোনে কিন্তু আমাদের সামাজিক সেবাটা দেওয়া যেতে পারে। হয়তো এই যে আমরা সাইকোলজিক্যাল ফার্স্ট এইড বলি, সেটা কিন্তু তারা অনেক ভালো সেবা দিতে পারবে। অনেক সময় কিন্তু তারা ভুল তথ্য দিয়ে অথবা নিজের অজান্তেও অজ্ঞানতাবশত এমন কিছু বলে ফেলতে পারে, যার ফলে যারা কল করতেছে তাদের কারো বড় ক্ষতি হতে পারে। তাই যাতে তারা ভালো সেবা দিতে পারে, সেই জন্য তাদেরকে এই একটু অনলাইন কাউন্সিলিং কিভাবে দিতে হয় সেই ট্রেনিংটা তাদেরকে দেওয়া দরকার আছে। আর আমাদের এই যে স্বাস্থ্য সেবাটা, মানসিক স্বাস্থ্য সেবাটা, এটা কিন্তু নির্দিষ্ট গ্রুপের জন্য না, ফ্রন্টলাইন ডাক্তার, নার্স, এদের জন্য না, এটা হচ্ছে সব মানুষের জন্য। কারণ সব মানুষই কম বেশি আক্রান্ত, তারা আক্রান্ত হোক বা না হোক, তারা সবাই কম বেশি যে কোনো বয়সে, যে কোনো লিঙ্গ ভেদে সবার জন্য আমাদের এই অ্যাপ্রোচটা থাকবে। আর সবার জন্য যেটা আমাদের মেসেজ, সেটা হচ্ছে এই যেটা করতে পারে আপনারা ব্রিদিং এক্সারসাইজ করবেন, সেটা আপনারা জেনে নেবেন। আমি এই ফাঁকে বলে রাখি যে আমাদের এই যে সাহায্যগুলো আপনারা কোথায় পাবেন, আমি সহ আমাদের সকল সাইকিয়াট্রিস্টরা বা মনোচিকিৎসকরা কিন্তু বিভিন্ন ফোরামে কিন্তু আমাদের নাম দেওয়া আছে, এমনকি প্রথম আলো পর্যন্ত আমাদেরকে নাম দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। অনলাইনে আপনারা দেখবেন সাইকিয়াট্রিস্টরা নাম আছে, আমার নামও আছে, টেলিফোন আছে, প্রত্যেকে কখন কোন সময় সাহায্য ভাবে আপনারা সেবা পেতে পারেন, ওই অনলাইনে এগুলি দেওয়া আছে। তাই সাহায্য করতেছেন অথবা যারা শুনতেছেন, ওই সার্ভিসটা গ্রহণ করার চেষ্টা করবেন। এবং যারা এখন সার্ভিস এমনি সামাজিক সেবা দিচ্ছেন, তারাও আপনার এলাকার লোকদেরকে জানাবেন, এই ক্ষেত্রে ওই জায়গায় ওই সমস্ত মানুষ চিকিৎসক রয়ে গেছে, সাহায্য নিতে পারেন। তাদেরকে যদি আপনারা এটা না জানান, তাহলে সাহায্য নেবে। তো আমি যেটা বলতে চাচ্ছি, রিল্যাক্সেশন এক্সারসাইজ করতে হতে পারে, মেডিটেশন করতে হতে পারে, মাইন্ডফুলনেস আমরা শিখিয়ে দিই। এগুলি করলে কিন্তু শান্ত থাকা যায়, চাপমুক্ত থাকা যায়। আর হচ্ছে নর্মালাইজেশন মেসেজ, আমরা এই যে উদ্বুদ্ধকরণ, মানুষকে আশাবাদী করার জন্য আমরা কিছু বাণী দিই, মেসেজ দিই, যেটা মানুষের উদ্বেগ, উৎকণ্ঠা, ভয়কে কমায়। তবে এই মেসেজগুলো দিতে হবে খুব সুস্পষ্ট, খুবই সংক্ষিপ্তভাবে। এখন আমি আবারও বলতেছি, এখন আমি ওল্ডার পিপলদের, যারা বৃদ্ধ মানুষ, তাদের কিছু সহায়তার কথা বলতেছি। যারা বৃদ্ধ আছে তাদের কিন্তু তারা বেশি ভয় থাকে, যে আমরা প্রচার হয়েছে যে বৃদ্ধদের আক্রান্ত হলে
থাকতে পারে, হইতে পারে, মানে সন্দেহবাতিক হয়ে যেতে পারে। আবেগগত সাপোর্ট দিতে হবে তাদেরকে, মেসেজগুলি বা তথ্যগুলি খুব সরল সংক্ষিপ্তভাবে দিতে হবে এবং সেই মেসেজগুলি তাদেরকে রিপিট করতে হবে, কারণ তারা কিছু ভুলে যায়। এবং তাদের যেটা আমি ডায়াবেটিস, ডিপ্রেশন, ডিমেনশিয়া, ডেলিরিয়াম, এটা কিন্তু বৃদ্ধ বয়সে বেশি থাকে। তাছাড়া এই সময় কোনো কারণে লকডাউনের উসিলা দিয়ে যাতে তাদের মানে সরবরাহটা সেই বারবার রিপিট করতে, কারণ তারা ভুলে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ফুজি এটা বলেছি, তার বৃদ্ধ বয়সের ডায়াবেটিস, ডিপ্রেশন, জিনিস খুব কমন থাকে, অনেক থাকে। অতএব লকডাউন হোক বা যেটাই হোক না কেন, কোনোভাবেই যেন এই যে অত্যাবশ্যক ওষুধগুলি তাদেরকে যাতে তারা যাতে পেতে পারে সেই ব্যাপারে করতে হবে। যেমন আমি কিছুক্ষণ আগে যে রুগী উল্লেখ করেছিলাম যে আমাদের একটা সন্দেহবাতিক মহিলা শুধু কেবল লকডাউনের কারণে ওষুধটা ঠিক মতন পায় নাই বলে সে তার কিন্তু আবার রিল্যাপস হয়েছিল। তাছাড়া অন্যান্য যে সমস্ত দ্রব্য সামগ্রী, তারপরে মাস্ক বা ডিসইনফেকশন, গ্রোসারি সাবস্টেন্স অথবা ইমার্জেন্সি যদি তাদেরকে কোথাও ট্রান্সপোর্ট করতে হয়, এগুলি যেন সবসময় অ্যাভেলেবল থাকে, সেটাও আমাদেরকে দেখতে হবে। এখন আমি শিশুদের নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। শিশুরা কিন্তু চাপের মধ্যে আমাদের মতনই, বরং আমাদের থেকে একটু বেশি হতে পারে। তারা কিন্তু এই চাপে, এটা একটা নতুন শিক্ষা তাদের জন্য, এবং তারা খেলা করতো, বাইরে ঘুরতো, সেটা বন্ধ হয়ে গেছে। তারা কিন্তু আমাদের জন্য, আমরা এই বয়সে ঘরবন্দি হয়ে থাকা, তাদের জন্য এইভাবে ঘরবন্দি থাকার মধ্যে অনেক পার্থক্য আছে। তো এই চাপের কারণে তারা হয়তো কেউ কেউ আছে মা বাবার সঙ্গে, মা বাবাকে জড়িয়ে রাখবে, দূরে যেতে চাইবে না, উদ্বিগ্ন থাকবে, উচ্চ থাকবে। আবার কেউ আছে উল্টো হতে পারে, বিহেভিয়ার সমস্যা দেখাতে পারে, রেগে যায়, খেপে যায়, উত্তপ্ত হয়ে পড়ে, তারা রাতে দুঃস্বপ্ন দেখতে পারে, কেউ কেউ বিছানায় প্রস্রাব করে দিতে পারে, চেঞ্জ ঘন ঘন হতে পারে। এবং এখানে তাদেরকে যা করতে হবে যে তাদের এই যে ডিস্টার্ব ফিলিংস, তাদের যে আবেগগত যে সমস্যা, এগুলি যাতে তারা মানে ভালোভাবে কমিউনিকেট করতে পারে, এক্সপ্রেস করতে পারে, এটা প্রকাশ করতে পারে, সেরকম একটা মানে নিরাপদ পরিবেশ আমাদের তাদেরকে ঠিক করতে হবে। আমরা প্রত্যেকটা ছেলে বাচ্চার কিন্তু তাদের ইমোশন এক্সপ্রেস করার, আবেগ প্রকাশ করার পদ্ধতি ভিন্ন। অতএব সেই অনুযায়ী কিন্তু তাদের আবেগ প্রকাশের সুযোগ দিতে হবে। তাদের যেমন ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি, সৃজনশীল কাজে লাগিয়ে দেওয়া, তাদেরকে খেলার ভিতরে দেওয়া, তাদেরকে কোনো ড্রয়িং ভিতরে ঢুকে দেওয়া, এগুলির মাধ্যমে কিন্তু তারা নিজেদেরকে প্রকাশ পারে, নিজেদের ইমোশন প্রকাশ করতে পারে। এভাবে হোক কোনো ইতিবাচক হয়ে তাদের ভিতরে যে তাদের ডিস্টার্বিং যে ফিলিং, এগুলি যাতে তারা প্রকাশ করতে পারে, সেই সুযোগ করতে হবে। আর সবসময় শিশুরা কিন্তু মা বাবার কাছে বা বড়জনদের কাছ থেকে ভালোবাসা এবং ডেডিকেটেড অ্যাটেনশন চায়। এই সময় সেটা আরো বেশি দিতে হবে। আর একটা হচ্ছে যে আমরা যারা বড় আছে, মা বাবা আছে যারা বড় আছেন, তাদের কাছ থেকে কিন্তু আবেগগত যে জিনিসটা তারা ধারণ করে। আমি যদি উদ্বিগ্ন থাকি, ভীত থাকি, রাগান্বিত থাকি, ক্রুদ্ধ থাকি অথবা মানে অস্থির থাকি, তাহলে এটাও কিন্তু তারা ধারণ করবে। অতএব আপনারা আমাকে নিজেদের আবেগকে আগে মেনে করতে হবে, আমাদেরকে শান্ত থাকতে হবে, আমাকে সুস্থ থাকতে হবে, আমাদেরকে থাকতে হবে। তখন আমাদের শিশুটাও অনুসরণ করবে, ভালো থাকবে। তাদেরকে বারবার রিএসিওর করতে হবে, তাদের সঙ্গে সদয় আচরণ করতে হবে এবং তাদেরকে বারবার বলতে হবে, এখন আরো বেশি করে, যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য প্রাউড আছি, এবং তাকে
কিভাবে সে ভালো থাকে, সেফ থাকে, সেই জন্য আমরা নিশ্চিত করতে হবে। তাদের খেলাধুলার করা, রিল্যাক্স করার সুযোগ ব্যক্তি করে দিতে হবে এবং সবসময় তাদেরকে মা বাবার সঙ্গে রাখতে হবে। আরেকটি জিনিস হচ্ছে যে শিশুদের শুধু এতটুকু করলে হবে, বসে তারা কি করবে? এখন করোনা চলার পরে কিন্তু তাদের সামনে স্কুল খুলবে, তাদের পরীক্ষা থাকবে, অতএব এখন বসে বসে তারা যে সব ভুলে যাবে তা না, এই তাদের কিন্তু পড়ানোর ব্যবস্থা করতে হবে। পাঠ্য বই তাদেরকে রেগুলারলি পড়ানোর চিন্তা করবেন, চেষ্টা করবেন, কারণ পড়াশোনাটা এখন করে রাখলে তারা কিন্তু আপডেট থাকবে। তাছাড়া তাদের খেলার সুযোগ দিতে হবে, রিল্যাক্সেশন করতে হবে, সেটা তো আমরা আগেই বলছিলাম। আর কিভাবে হাত ধুতে হবে আর কিভাবে মানে পরিষ্কার করতে হবে, এগুলো কিন্তু আমরা তাদেরকে শিখাতে পারি এবং অনেকটা আমি পরে এটা বলেছি যে কিছু ছড়া দিয়ে, কবিতা দিয়ে হাত ধোয়ার ব্যাপারগুলিকে শেখানো যায়, অথবা ঘর পরিষ্কার করা, এগুলি যে একটা ফান, এটা যে একটা মজাদার গেম, এইভাবে তাদেরকে নিতে হবে। এটা যে একটা কাজ তা না, এটা যে তাদের জন্য একটা খেলা, এইভাবে তাদেরকে এটা নিতে হবে। করোনা ভয়কে মুক্ত করার জন্য করোনা ভাইরাসটাকে তাদেরকে রং দিয়ে আঁকতে দেওয়া যেতে পারে। আর করোনা ভাইরাসটা কিন্তু এমনি একটা খুব কালারফুল একটা জিনিস, এটা এমনি খুবই সুন্দর জিনিস। অতএব এটা যিনি ভয়ের জিনিস না, ভীতকর জিনিস না, এটা বরং একটা মানে মজাদার এবং খেলার জিনিস, এরকম ভাবে তাদেরকে দেখতে হবে। আর অনেক সময় পিপি যদি ডাক্তার থাকে বা যারা থাকে, পিপিটা এমন একটা মানে পোশাক, এটা অনেক সময় তারা ভয় পেতে পারে, তাই পিপি সম্বন্ধে তাদেরকে আগে থেকে ব্যাখ্যা করে নিতে হবে যে এটা ভয় না পায়। এখন আমি যারা প্রাপ্তবয়স্ক তাদের কি বলবেন, যারা আপনারা এখন ঘরে বসে আছেন তাদের আগে আমি অনেক কথা বলেছি, আপনাদের ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলার করতে হবে। আপনারা ব্রিদিং এক্সারসাইজ করবেন, মেডিটেশন করবেন, মাইন্ডফুলনেস করবেন, অন্যান্য রকমের ইয়োগা করবেন, আপনারা বই পড়বেন, ম্যাগাজিন পড়বেন, টিভি দেখবেন, গান শুনবেন, তারপরে কিন্তু আপনারা যোগাযোগ রাখবেন, এটা তো আগেই বলেছি। কিন্তু ওই যে ফেসবুকে বা টিভিতে এই খবরাখবর ঘন্টা ঘন্টা দেখার কোনো দরকার নাই। সারা দিনের ভিতরে 1 থেকে 2 বার দেখবেন, তাও সব মিলে 1 ঘন্টার ভিতরে মূল কিছু খবর সেটা জানা দরকার। মৃত্যু বা অন্যান্য ভীতিকর সংবাদ যতটুকু সম্ভব আপনারা এড়িয়ে যাবেন। আর আপনারা সবসময় আগেও বলেছি যে সমাজে সবার সঙ্গে, বন্ধুদের সঙ্গে, দূরবর্তী আত্মীয়দের সঙ্গে মোবাইলে অথবা ইমেইলের মাধ্যমে অথবা ভিডিও কলের মাধ্যমে আপনারা যোগাযোগ রাখবেন। আপনাদের দৈনন্দিন যে রুটিন কাজ আছে তা করবেন, দরকার হলে নতুন রুটিন তৈরি করবেন, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা দিকে করবেন, সুস্থ খাবারের দিকে নজর রাখবেন, ভালো করে ঘুমানোর চিন্তা করবেন এবং ভিটামিন সি থেকে শুরু করে ভিটামিন এ এবং অন্যান্য যে সমস্ত মানে ইমিউনিটিকে বাড়ায় সেরকম জিনিস খাবার এবং সাপ্লিমেন্ট নেওয়ার চেষ্টা করবেন এবং নিজের আবেগ অনুভূতির দিকে নজর রাখবেন। শুধু কেবল শারীরিক ব্যাপার নয়, আমরা কিন্তু এই সময়ে তো অবশ্যই আবেগগতভাবে আমরা অন্যরকম হয়ে যেতে পারি। আর আপনার কাজকে আপনি ভালোবাসার চেষ্টা করবেন এবং এই যে এখন যে অবস্থায় আছেন সেই কাজগুলিকে, সেই পরিস্থিতিকে মানে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আগে তো বলেছি রেগুলারলি এক্সারসাইজ করবেন, ভালো ঘুম দিবেন, ভালো খাবার খাবেন এবং সবসময় সঠিক মানসিক অবস্থায় রাখার চেষ্টা করবেন। এখন আমি শেষ করব সাধারণ মানুষের জন্য কিছু মেসেজ দিয়ে। আপনারা সবাই মনে রাখবেন, এই সময়ে, দুর্যোগের সময় একটু অশান্তিতে থাকা, একটু চাপে থাকা, একটু উদ্বিগ্ন থাকা, একটু ভীত থাকা বা কিছু রাগান্বিত হওয়াটা কিন্তু স্বাভাবিক। আপনারা যারা এরকম অনুভব করতেছেন, এটাকে অস্বাভাবিক ভাবার কারণ নেই। এই সময়ের জন্য, এই এক্সট্রা অর্ডিনারি শিশুর জন্য এটাই নরমাল। আপনারা যারা আপনার বিশ্বস্ত তাদের সঙ্গে কথা বলুন এবং পরিবার এবং আপনার আত্মীয়স্বজন। আপনারা যারা ঘরবন্দি আছেন, আপনারা আগেই বলেছি সঠিক খাবার খাবেন, ভালো ঘুম দিবেন, ব্যায়াম করবেন, সোশ্যাল কন্ট্যাক্ট রাখবেন এবং অবশ্যই সিগারেট খাওয়া, মদ খাওয়া বা অন্যান্য মাদকের দিকে যাবেন না। আর যদি খুব বেশি আপনি মানসিকভাবে নিজেকে
অসুস্থ মনে করেন, তাহলে আপনার হেলথ ওয়ার্কার বা সোশ্যাল ওয়ার্কার থেকে যোগাযোগ করুন। অথবা আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, আমরা টেলিসাইকিয়াট্রি শুরু করেছি। বিভিন্ন জায়গায় অনলাইনে আমাদের সকল মনস্চিকিৎসকের ফোন নম্বর সহ আমাদের অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা সেখানে যোগাযোগ করবেন। এবং আমাদের শারীরিক চিকিৎসা এবং মানসিক চিকিৎসা কোথায় পেতে পারেন সেই যোগাযোগটা আপনারা এখন থেকে খোঁজ রাখবেন। এবং যারা এই পরিষেবা দিচ্ছেন, যে সমস্ত সেবাকর্মী, তারাও আশা করি তাদের স্থানীয় লোকদেরকে এটা জানাই দিবেন। আর কিভাবে ঝুঁকি মুক্ত থাকতে হবে, কিভাবে নিজেকে মানে সংক্রমণ থেকে দূরে রাখতে হবে, সেইগুলি সম্বন্ধে শুধু আপনি জানবেন। এবং অত্যন্ত বিশ্বস্ত মানে সোর্স যেগুলি আছে, যেমন ওয়ার্ল্ড হেলথ থেকে অথবা আমাদের পাবলিক হেলথ থেকে যেগুলি বলা হয়, অর্থাৎ বিশ্বাসযোগ্য তথ্য যেগুলি, সেগুলি কিনবেন। এবং আগেই বলেছি যে আপনারা সোশ্যাল মিডিয়াতে বা টিভিতে কম সময় দিবেন। একটা কথা মনে রাখবেন, যারা করোনা রোগী হয়েছে তারা কিন্তু আপনার কোনো অপরাধ করে নাই, তারা আপনাকে কোনো আপনার প্রতি কোনো অন্যায় করে নাই, তারা নিজেরও কোনো পাপ করে নাই। তাদেরকে বরং সম্মান করুন, তাদেরকে প্রতি সহানুভূতি দেখান, তাদের দয়া এবং তাদেরকে সাহায্যে এগিয়ে আসুন। মনে রাখবেন, তারা যখন ভালো হয়ে যাবে, তারা আবার চাকরিতে যাবে, তারা আবার পরিবারে ফিরে যাবে। অতএব তাদেরকে আলাদাভাবে পরিচিত করবেন না যে তারা করোনা রোগী। সবাই আমরা একসঙ্গে কাজ করব। আর আপনার আমাদের মধ্যে যারা যদি কোনো ইতিবাচক বা ভালো কোনো কাহিনী থাকে সেটা শেয়ার করুন। যেমন মনে করুন কেউ করোনায় আক্রান্ত হয়ে সে এটা থেকে আবার মুক্ত হয়েছে, অথবা তার আত্মীয়রা তার এই করোনাকালীন সময় তাকে কিভাবে সাহায্য করেছে, কিভাবে তাকে সেবা করেছে, এগুলি কিন্তু আপনারা শেয়ার করতে পারেন। আর সবচেয়ে বড় কথা, যারা ডাক্তাররা বা অন্যান্য নার্সরা বা যারা এখন সামনে কাতার থেকে আপনাকে সেবা করছে, তাদেরকে বদনাম করা, তারা পালিয়ে বেড়াচ্ছে, তাদেরকে দূরে রাখা, এটা না করে বরং তাদেরকে সম্মান করুন, তাদেরকে সেলুট করুন যে তারা সামনে থেকে আপনাদের সবার জন্য কিছু অবদান রেখেছে এবং আপনাদের সেবায় তারা নিয়োজিত রেখেছে। আমি এখন শেষ করব কিছু টেক হোম মেসেজ দিয়ে। এটা হচ্ছে এই, আপনারা প্রকৃত তথ্য জানবেন, গুজব বা মিস ইনফরমেশন বা ভয়ঙ্কর তথ্য মোটেই শুনবেন না এবং সেটা অন্যকে জানাবেন না। আপনারা করোনা থেকে মুক্ত থাকার জন্য আপনার নিজের পরিবারের এবং সমাজকে কিভাবে মুক্ত রাখতে হবে সেই ব্যাপারে সর্বশেষ যা তথ্য নলেজ, বিশ্বাসযোগ্য তথ্য থেকে সেটা জেনে নিন। আপনারা আশাবাদী হবেন, সক্রিয় হবেন, ইতিবাচক হবেন, উদ্যমী হবেন। কখনোই উদ্বিগ্ন, আতঙ্কিত, হতাশ বা নিষ্ক্রিয় থাকবেন না। আপনারা সরকার কর্তৃক দেওয়া আইসোলেশন, কোয়ারেন্টাইন বা এখন যে ফিজিক্যাল ডিস্টেন্সিং বা লকডাউনের যে সমস্ত গাইডলাইন দেওয়া আছে, আপনারা সেটা সঠিকভাবে অনুসরণ করবেন। আপনারা টিভিতে, সোশ্যাল মিডিয়াতে কখনোই বেশি সময় কাটাবেন না, শুধুই অল্প সময়ের জন্য মূল খবরটা দেখবেন। আপনারা সবার শেষে হচ্ছে আপনার নিজের এবং পরিবারের লোকদের ভিতরে মানসিক চাপ বাড়ছে কিনা, তাদের আবেগের বোঝাটা বেড়ে যাচ্ছে কিনা, তাদের উপর মানসিক সমস্যাটা একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে কিনা, সেটার দিকে নজর রাখুন। স্বাভাবিক অবস্থা থাকলে তো ভালো, যদি অতিরিক্ত হয় তাহলে আমাদের সঙ্গে আমাদের যে নম্বর দেওয়া আছে সেগুলিতে আপনার যোগাযোগ করুন, অথবা আপনার আশেপাশে যারা সেবাদান করতেছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ অল। ভালো থাকুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন। Thank you, sir, for the nice presentation. এখন আমি মনির ভাই যদি একটু মিউট করতেন ভাইয়া। আচ্ছা, এখন আমি জাস্ট বলতে চাচ্ছি যে আমাদের চ্যাট বক্সে অলরেডি হ্যালো হ্যাঁ হ্যালো তানিয়া, আমি একটু অ্যাড করতে চাই। এই যে জি তাজুল ভাই যে এত সুন্দর একটা প্রেজেন্টেশন করলো, সেটার জন্য একটা হাততালি পাওয়া উচিত, কারণ সবাই আমরা এই অবশ্যই সবাই একজোড়ে একটা হাততালি দেই আমরা। জি 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 ম্যাডাম, সবাই একটু আনমিউট করে হাততালি দিই। হ্যাঁ, তাহলে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি বিশেষভাবে তোমাকে করতেছি যে তুমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছো, ভালো লেগেছে। I am
ধন্যবাদ। আচ্ছা ম্যাডাম তাহলে একটু প্রসিড করি। স্যার একটু প্রসিড করছি। সেটা হলো যে যেমন ফয়সাল আহমেদ স্যার বলেছেন এটা গুড ইনিশিয়েটিভ চ্যাট বক্সে। তারপরে স্যান্ডোজকে থ্যাংক ইউ দিয়েছেন। এছাড়া একজন প্রবীর স্যার লিখেছেন যে হাউ মাচ রিস্ক অফ ট্রান্সমিশন ইজ দেয়ার ফ্রম মেন্টালি ইল পেশেন্ট ইন রোডস অ্যান্ড স্ট্রিট। তাজুল স্যারের কাছে কোয়েশ্চেন। কোশ্চেনটা কি আবার বলা যায়? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই স্যার। সেটা হচ্ছে হাউ মাচ রিস্ক অফ ট্রান্সমিশন ইজ দেয়ার ফ্রম মেন্টালি ইল পেশেন্ট ইন রোডস অ্যান্ড স্ট্রিট। মেন্টালি ইল পেশেন্ট থেকে কিভাবে সংক্রমণ হয় এটা? সংক্রমণ হতে পারে রাস্তা থেকে আর কি স্যার, মানে রাস্তাঘাটে যেসব মেন্টালি ইল পেশেন্ট ঘুরে বেড়ায় তাদের কাছ থেকে কিভাবে সংক্রমণ, হাউ মাচ রিস্ক ইজ দেয়ার। একটা খুব চমৎকার মানে প্রশ্ন উত্থাপন করেছেন উনি। অর্থাৎ অনেক রোগী তো আমাদের আসলে রাস্তাঘাটেই থাকে, হ্যাঁ, হয়তো তার গার্জিয়ান নাই, অথবা আমরা যারা সেবা দিই আমরা হয়তো আমাদের স্বাস্থ্য সেবার ভিতরে তাদেরকে নিতে পারি নাই। আসলে কিন্তু অনেক মানে মানুষ, অনেক রোগী আছে যেগুলি আসলে পথে ঘাটেই থাকে। তবে তাদেরকে অন্যান্য মানে আমরা আমাদের রোগীরা যেরকম রাস্তা ঘুরে বেড়ায়, এরকম আরো কিছু রোগী থাকে যারা রোগী না, আরো কিছু মানুষও কিন্তু এভাবে রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। তা আমাদের রোগী থেকে শুরু করে অন্যান্য যারা এভাবে এখনো নিরাপদ কোন একটা জায়গা দিতে পারেনি, এটা কিন্তু আমাদের দায়িত্ব নিতে হবে। অন্যান্য সাধারণ মানুষ যারা রাস্তায় ঘুরে বেড়ায় তাদের তো সামাজিক বাসস্থান আছে, তাদের লোক আছে, তাদের দেখভাল করার জন্য একটা অভিভাবক আছে। তো এই আমাদের এই মানুষের রোগীগুলি যারা রাস্তায় রাস্তায় ঘুরতেছে তাদের তো আমরা কেউ অভিভাবক তো নিচ্ছি না। এখন আমরা রাষ্ট্র নিতে পারি, আমরা যারা মানে স্বাস্থ্য সেবা দিচ্ছি আমরাও নিতে পারতাম। আমি তো মনে করি এটা একটা ভালো প্রশ্ন উত্থাপন করেছে, এটা একটা মানবিক প্রশ্ন যে এই যারা এখানে মানে চিকিৎসাও পাচ্ছে না এবং এইভাবে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে তারা তো সংক্রমিত হচ্ছে এবং তারা অন্যদেরকে সংক্রমিত করছে। এই জিনিসটা দৃষ্টি ধন্যবাদ দিচ্ছি এবং আমি মনে করি আমাদের অনেকেরই দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব নিতে হবে। আচ্ছা হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি স্যার। কেউ যদি স্যার কেউ কোনো কোয়েশ্চেন করতে চান তাহলে স্যার একটু যদি আনমিউট করে করতেন আর কি। ম্যাডামের যদি কিছু বলার থাকে কিংবা হচ্ছে অন্যান্য স্যার যারা আছেন, সালেমিদ স্যার যদি থেকে থাকেন, সবাইকে আমি একটু রিকোয়েস্ট করব যাতে হচ্ছে কোয়েশ্চেন থাকলে বা ডিসকাশন থাকলে স্যার করতে পারেন। হ্যাঁ, আমি স্যারকে একটু ধন্যবাদ দিতে চাই এবং উদ্যোক্তা নোভার্টিসকে ধন্যবাদ এই বলে শেষ করছি। আজকে আলোচনাটা প্রাণবন্ত হয়েছে, সবাই উপকৃত হয়েছি। মানে প্রশ্ন করার মতো আর স্যার জায়গা রাখেনি, সমস্ত কথাই বলে ফেলেছেন। হ্যাঁ, শুধু এইটুকু বলি, আবারও আমি স্যারকে ধন্যবাদ দিই এবং নোভার্টিসকে ধন্যবাদ দিতে চাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন অন্যান্য সবাই যদি একটু কোয়েশ্চেন করতেন। জি ম্যাডাম, আলগিনকে কিছু বলতে দেন। আলগিন আছে, সালেমির ভাই আছে, ওনাদেরকে কিছু মানে মন্তব্য করতে দেন। আচ্ছা, আমি ডাক্তার পরিতোষ বলছি বগুড়া থেকে। জি বলেন। বলছিলাম যে ধন্যবাদ প্রফেসর তাজুল ভাইকে। আমি বলছিলাম যে নিউ ইয়র্কে যে ডক্টর লরেন বিন যে সুইসাইড করলেন, তিনি তো ইমার্জেন্সি ডিপার্টমেন্টে ছিলেন, কোভিড পেশেন্ট দেখছিলেন। তা আমরা কি মনে করতে পারি যে আমাদের দেশে যারা কোভিড পেশেন্ট দেখছে তাদের মেন্টাল স্ট্রেস কেমন কোপ করতে পারবে বা কতটুকু অ্যাকসেপ্ট করতে পারবে, এই জন্যে, অথবা তা আমাদের যারা ডক্টররা যাচ্ছে ওখানে কাজ করতে বা ডিউটি করতে যাচ্ছে তাদের ভিতরে কারো ডিপ্রেশন আছে কিনা বা মেন্টাল ইলনেস আছে কিনা, এটা আমাদের স্ক্রিনিং করা উচিত কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা কিন্তু সাধারণভাবে বলেছি, আমি প্রথমে বলে নিকি যে সাধারণভাবে মানসিক চাপের কথা বলেছি, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমাদের কিছু লোক আছে ভালনারেবল, ঝুঁকিপূর্ণ, যারা খুব সামান্য চাপও নিতে পারে না, আর যারা ইতিমধ্যে হয়তো ডিপ্রেশনে আছে অথবা অ্যাংজাইটি ভুগতেছে, এরকম লোক তো আছেই। কিন্তু প্রশ্ন অ্যানসারটা হয়েছে কি শোনা গেছে আমারটা?
ওই যেটা গেছিলাম এখন তো প্রচুর স্যার প্রশ্ন করতেছে স্ক্রিনে। হ্যাঁ, আপনারা কি শুনতে পাচ্ছেন? আমি উত্তরটা দিচ্ছি। এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল, উত্তরটা দরকার আছে। যে মানসিক চাপ কারোর জন্য এইরকম কোভিড এর যে যারা চিকিৎসা দিচ্ছে, আপনারা কিছুদিন আগে আমরা যে যে কুয়েত হসপিটালে যে কিছু ডাক্তারকে দেখলাম যে ভয় পাচ্ছে রোগীদের চিকিৎসা দিতে। আসলে মানসিক এই রোগটার ভিতরে আমি কথাটা বলেছিলাম যে মৃত্যু ভয়টা খুব বেশি, মানে সংক্রমণ হবো এবং মারা যাবো, এই আতঙ্কগুলি প্রত্যেকটা মানুষের ভিতরে যেমন আছে, ডাক্তারের ভিতরেও আছে। এবং যে ডাক্তাররা সরাসরি এই কোভিড বা মানে 19 রোগীদেরকে চিকিৎসা দিচ্ছে, সার্বক্ষীণ যারা তাদের সঙ্গে থাকতেছে, তাদের কিন্তু প্রতিনিয়তই এই চাপটা বেশি পড়ে। যখন স্ট্রেস বা চাপটা অতিমাত্রায় পড়ে যায়, তখন কিন্তু আমাদের মেন্টাল ডিজিজমেন্ট হতে পারে, যেটা আপনি উল্লেখ করলেন যে মানে ডিপ্রেশন হয়ে যেতে পারে। তখন কিন্তু ওই যে যার কথা উল্লেখ করেন আত্মহত্যা করতেছে, আমরা কিন্তু আমি আগেও বলেছি যে 3 মাত্রায় থাকে, যে এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে নর্মাল কিছু রিয়াকশন, অল্প একটু মানে উদ্বিগ্ন থাকা, সতর্ক থাকা, আরেকটু হচ্ছে হাইটেন অ্যাংজাইটি, আরেকটু বেশি উদ্বিগ্ন থাকা। কিন্তু তার চেয়েও বেশি এই যেটা আমি উল্লেখ করলাম, আমি নিজেও তো একটা উল্লেখ করলাম যে একটা ডিপ্রেশন চলে যাচ্ছে বা অনেক রয়েছে, এইরকম যারা ডিপ্রেস হয়ে পড়বে তাদের কিন্তু খুবই সম্ভাবনা থাকে যে তারা আত্মহত্যা করতে পারে। তার আগেও, আত্মহত্যা করার আগেও এই ধরনের যারা চিকিৎসা দিচ্ছেন, আমরা কিন্তু সব ডাক্তারকে একই কাতারে রাখলে হবে না। তাদের ভিতরে মানসিক স্বাস্থ্যের অবস্থাটা আমাদেরকে অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে, এবং তাদেরকে দায়িত্ব দেওয়ার আগে আমাদের বুঝতে হবে যে এই দায়িত্বটা তারা পালন করতে কতটুকু এখন সক্ষম। তাদেরকে অবশ্যই মানসিক পরিষেবার ভিতরে আনতে হবে এবং তাদেরকে এখান থেকে রক্ষা করে দিতে হবে। কারণ প্রত্যেকটা মানুষেরই কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ার অথবা মানসিক রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এমনকি মানসিক বিশেষজ্ঞ যারা আছে তারাও এটা আক্রান্ত হতে পারে। অর্থাৎ এটা মনে রাখতে হবে যে এই ঝুঁকিটা বা এই আশঙ্কাটা বা এই রিস্কটা কিন্তু কার হবে সেটা তো আমরা জানি না। অতএব আমাদেরকে ইভালুয়েশন করতে হবে, অ্যাসেসমেন্ট করতে হবে যে কোন ডাক্তার বা কোন শ্রেণীর লোকদের এই দুর্বলতা আছে, ঝুঁকি আছে, তাদেরকে কিন্তু আলাদাভাবে অ্যাসেসমেন্ট করে তাদেরকে চিকিৎসার আওতায় আনুন অথবা দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করতে হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ তাজুল ভাই। ওয়েলকাম। এখন স্যার সালিমার ভাইকে কিছু বলতে বলো। আমি এখন সালিমিন স্যার আর সুলতান আলগি ম্যাডাম দুজনকেই আর কি ভিডিও অ্যান্ড আনমিউট দুটেই করে একটু প্ল্যাটফর্মে আসতে বলছি, যাতে এই ডিসকাশনটা আরেকটু ফলপ্রসূ হয়। সুলতান আলগির ম্যাডাম কে আছেন? ধন্যবাদ স্যান্ডোজ এবং কে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য ধন্যবাদ। আর আমি এখানে পার্টিসিপেট করতে পেরে আসলে ভালোই লাগছে। হ্যালো, শুনতে পাচ্ছেন তো? হ্যালো ম্যাডাম, শোনা যায়, ম্যাডাম শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে আমি যেটা বলবো, যেটা আমার কাছে প্র্যাকটিক্যালি মনে হয়েছে, এবং যে এই এই যে কোভিড যে ইনফেকশন, এটা ইজ এ ভেরি হাইলি ইনফেকশাস ডিজিজ, কিন্তু এটা একটা ভাইরাল ইনফেকশন। মানুষের মধ্যে এই আতঙ্কটা মানে আতঙ্ক যেটা হচ্ছে যে মেইন ইয়েটা হচ্ছে সাডেন ডেথ, কিন্তু আরেকটা হচ্ছে হাইলি ইনফেকশাস, কাছের লোকও এখন দূরে চলে যাচ্ছে। এই যে একটা মানে ডিস্টেন্স তৈরি হচ্ছে, আমরা সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলছি, কিন্তু সাথে সাথে দেখা যাচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্সিং এর সাথে সাথে মেন্টাল ডিস্টেন্সিংটাও কিন্তু বাড়ছে। এই মেন্টাল ডিস্টেন্সিংটা যাতে না বাড়ে, এটাই হচ্ছে আসলে আমাদেরকে মেন্টাল হেলথের মেইন ইয়েটাই রাখতে হবে, যে মেন সোশ্যাল ডিস্টেন্সিং অ্যালাউড বাট নট দ্য মেন্টাল ডিস্টেন্সিং, এটা হওয়া উচিত আমাদের স্লোগান। আরেকটা হলো যে এখানে যে আমি তাজুল ভাই যেগুলো পেশেন্টের কথা বলছেন, যে বিভিন্ন রকমের এংজাইটি ডিসঅর্ডার, তারপরে প্যানিক ডিসঅর্ডার, ফোবিয়া, এগুলো হচ্ছে। আমি যেহেতু বিশেষ করে জানি সবাই যে আমি ওসিডি নিয়ে বেশি ডিল করি, ওসিডির পেশেন্টদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের অনেক পেশেন্ট এখন আমাকে ফোনে জানতে চাচ্ছে যে এই বিভিন্ন রকমের ওষুধগুলো পাওয়া যাচ্ছে না, ফলে তাদের কিন্তু এই ওষুধ না পাওয়াতে তাদের সিমটম গুলো কিন্তু বেড়ে যাচ্ছে। আর আরেকটা হচ্ছে যে ওই সিমটম যদি বেড়ে যায়, তাহলে এখন এই ওষুধ এনশিওর করাটা কিন্তু আমাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানি, এদের কিন্তু একটা বড় দায়িত্ব, যে কিভাবে উনাদেরকে ওষুধগুলো এনশিওর করবেন। এরপরে দেখা যাচ্ছে যে বাসায় যদি এই পেশেন্ট গুলো যদি যে সোশ্যাল ডিস্টেন্সিং করতে গিয়ে দেখা যাচ্ছে যে পেশেন্ট বাসায় থাকলেও, বা হাসপাতালের কথা আমি বাদই দিলাম,
বাসায় যদি থাকে, যে কথাগুলো বলা হচ্ছে যে দরজার সামনে গিয়ে খাবার দিয়ে আসবেন, দূরে সরে আসবেন, এইভাবে হবে না। এটাতে হচ্ছে কি যে পেশেন্ট, সে যে জ্বরে হোক আর যে হোক, তাকে কাছ থেকে কিন্তু দূরে চলে যাচ্ছে, তাকে সেই সেবাটা কিন্তু সে নার্সিংটা কিন্তু পাচ্ছে না। তাহলে এইখানে আমরা কিভাবে তাকে পেশেন্টটাকে নার্সিং কেয়ারটা ডেভেলপ করতে পারি, এই ব্যাপারগুলো আমার মনে হয় যে আরেকটু নজর দেওয়া উচিত। আর ওসিডির ক্ষেত্রে যেটা হচ্ছে যে পেশেন্টকে আমরা বলছি যে 20 মিনিট পর পর 20 সেকেন্ড করে হচ্ছে গিয়ে ধোয়াটা, সেটা পেশেন্টকে সব ক্ষেত্রে বুঝাতে হবে যে এই আজকের যে হ্যান্ড ওয়াশিং, এটা হচ্ছে একটা সাময়িক ব্যাপার। এটা কিছুদিন পরে, সেপ্টেম্বর বা অক্টোবরের পরে এটা এগুলো গ্র্যাজুয়ালি চলে যাবে। মে মাসে 19 তারিখ থেকে বলা হচ্ছে যে সিঙ্গাপুর ইউনিভার্সিটির এক ইসেতে জার্নালে মানে রিপোর্টিং এ বলা হয়েছে যে 19 তারিখের পর থেকে হচ্ছে গিয়ে এটা 97% হচ্ছে গিয়ে এটা চলে যাবে, 30th মেতে গিয়ে হচ্ছে 99%, আর বাকি কিছু ক্যারিয়ার বা আরো কিছু কন্টামিনেশন, সোশ্যাল মানে কন্টামিনেশনটা। তাহলে এই পর্যন্ত যাতে আমাদের মেন্টাল ডিস্টেন্সিং না হয়, আর এই যে ধোয়াটা বা যে ক্লিনলিনেস বা এই ব্যাপারগুলো হচ্ছে সাময়িক, এটা পরবর্তীতে হচ্ছে কি আমাদের কন্টিনিউ করতে হবে। কিন্তু এইগুলো তখন আর এটা দিনে 24 ঘন্টার মধ্যে, এটা যেমন ওসিডির ক্রাইটেরিয়াতে আছে যে কোনো হ্যান্ড ওয়াশিং বা যে কোনো ক্লিনলিনেস, এগুলো 24 ঘন্টা 1 ঘন্টা মানে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টার বেশি যদি আপনি ইনভলভ থাকেন, তাহলে এটাকে ওসিডির ক্রাইটেরিয়াতে যাবে। তো এই জিনিসটা হচ্ছে কি আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে এই পেশেন্টরা যারা থাকবে, তারা এটাকে যেন ওসিডির সাথে গুলিয়ে না ফেলে। এই ব্যাপারটাও আমাদের সবাইকে হচ্ছে বুঝে দিতে হবে যে, আর এখানে যেগুলো হচ্ছে যে ওসিডির যে নর্মাল যে ডার্ট কন্টামিনেশন, এখানে আরো নতুন নতুন সিমটম, যেগুলো নতুন না মানে অন্য সিমটমের সাথে রিলিজিয়াস যে কন্টেন্টটা কিন্তু বেড়ে যাচ্ছে ইদানিং। সবার কাছে মনে হচ্ছে গিলটি ফিলিংস, এবং আমার ওই কারণেই আমার বোধহয় আজকে কোভিড ইনফেকশন হচ্ছে বা আজকে আমার এই রোগে আমি হচ্ছে, এই ধরনের রিলিজিয়াস থট, ব্লেসফেমাস থট, এগুলো কিন্তু সিমটম গুলো অন্যান্য তুলনায় কিন্তু ইদানিং এটা নিয়ে কিন্তু বেশি আসছে। তো এইদিকে আমাদেরকে একটু খেয়াল দিতে হবে। তো যাই হোক, এই হলো গিয়ে ব্যাপার। তো আমার কাছে আলটিমেট আমি শেষে কথা বলতে চাচ্ছি যে আসলে সোশ্যাল ডিস্টেন্সিং এর থেকে সাথে সাথে মেন্টাল ডিস্টেন্সিংটা যাতে না বাড়ে, এইটা আমার মনে হয় যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত। ধন্যবাদ। আমি আলগেনকে ধন্যবাদ। আমি একটু রেসপন্স করি আলগেনের ইয়াতে। আলগেন অনেকগুলি গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করছে, আমি সেটা যাচ্ছি না। বিশেষ করে ও তো মানে ওসিডি পেশেন্ট নিয়ে ডিল করে, সেই জন্য খুব ভালোভাবে ক্লিয়ার করে দিল, অনেকের জন্য এটা সুবিধা হবে। তবে যেটা প্রশ্ন পড়ার বললো যে সোশ্যাল ডিস্টেন্সিং না মেন্টাল ডিস্টেন্সিং, আমি তো প্রথম থেকে কিন্তু আমার লেখাতে বলতেছি সোশ্যাল ডিস্টেন্সিং কথাটাই আমি অপছন্দ করি। আমি বলি যে শারীরিক দূরত্বে থাকতে হবে, কিন্তু সামাজিক সম্পর্ক, সামাজিক যোগাযোগটা আরো বাড়িতে হবে। মেন্টাল কানেকশন তো অবশ্যই, শুধু তোমার সঙ্গে আমি একমত, শুধু মেন্টাল কানেকশন না, সোশ্যাল কানেকশনও আমাদেরকে বাড়িতে হবে, এটা যাতে আমরা এনশিওর করি। তোমাকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ মন্তব্য রাখার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাডাম। আর এখন আমি সালিমিস স্যারকে একটু বলবো যদি কিছু বক্তব্য দেন। হ্যাঁ, প্রফেসর তাজুল শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সালিম স্যার বলেন। হ্যাঁ, থ্যাংক ইউ ফর ইউর নাইস প্রেজেন্টেশন, ফর এলাবোরেট প্রেজেন্টেশন। তো আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশের একটা মেজর পপুলেশনই হচ্ছে গরিব, হ্যাঁ, পুয়ার, লোয়ার মিডল ক্লাস, এবং কিছু ইলিটারেট পারসন আছে যারা এই যে নিয়মগুলো মানা, এগুলা মেনটেন করতে পারতেছে না, এবং তাদের পভার্টির জন্য দেখা যাচ্ছে যে তারা খাদ্যের অন্বেষণে বিভিন্ন জায়গায় ছুটছে। সরকার যে কোয়ারেন্টাইন সিস্টেম গুলো বলতেছে তারা এটা মেনটেন করতে পারতেছে না, কেউ না বুঝে করতেছে না, কেউ বুঝেও করতে পারতেছে না। তাদের পভার্টির কারণে তাদের কিছু আর্ন করতে হবে, তাদের খাবার সংগ্রহ করতে হবে। এদের এই কারণে কিন্তু এটা র্যাপিড স্প্রেড হচ্ছে করোনাটা। এটার ব্যাপারে আপনার কমেন্টটা কি? তাদের ক্ষেত্রে কি করা যায়? ধন্যবাদ সালিমির ভাই, আপনি ভালো প্রশ্ন করেছেন। আসলে আমি তো আবারও বলেছি যে আমাদের কোভিডটার যত না বেশি রোগ হিসাবে এটা আমাদের উপর যত না বেশি বোঝা বা অভিশাপ,
তার চেয়ে বেশি এটা আমাদের মানে আর্থিক সমস্যাটা নিয়ে এসেছে। এখনো তো আসিছি, পরবর্তী পর্যায়ে বিশ্ব মন্দা বা কোনো কোনো দেশে দুর্ভিক্ষ হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে এইটা কারণে। এখন আপনি যেটা প্রশ্ন বলছেন যে এই কারণে এই সময় সমাজের বা রাষ্ট্রের দায়িত্বটা কি? কিছু লোককে তো আমাদেরকে কিছু সময়ের জন্য মানে অবশ্যই আর্থিক কিছুভাবে মানে দায়িত্ব নিতে হবে। যেই লোকগুলিকে আমরা পিটাচ্ছি বা বদনাম করতেছি যে তারা লকডাউন মানে না, তারা সচেতন নয়, আসলে আমরা কতটুকু সচেতন আমাদের দায়িত্ব ব্যাপারে? আমরা কিছু মানুষ, আমরা তো সব মানুষের দায়িত্ব নিতে বলতেছি না। হ্যাঁ, আমরা একটা হিসাবে বলা হয়েছিল প্রায় 3 কোটি মানুষের দায়িত্ব নিলে কিন্তু চলবে আপাতত। 3 কোটি মানুষকে সাধারণভাবে গড়ে রেখে অন্তত 14 দিন গড়ে রেখে মানে খুবই মানে সামান্য ধরনের মানে আর্থিক প্রণোদনা সরাসরি তাদেরকে দিয়ে গড়ে রাখাটা মানে রাষ্ট্রীয়ভাবে খুবই অসম্ভব কোনো কাজ বলে আমি মনে করি না, যেখানে হাজার হাজার কোটি টাকা আমরা বিভিন্নভাবে অপচয় করতেছি। আপনার সঙ্গে আমি একমত। হ্যাঁ, আমি মনে করি যে সরকারও দায়িত্ব নিতে পারে এবং অন্যান্য যারা এনজিও আছে বা বেসরকারি প্রতিষ্ঠান আছে, দাতা সংস্থা আছে, তারা করতে পারে এবং যারা গরিব ব্যক্তি আছে তারাও সাহায্য করতে পারে। এই ব্যাপারে আমাদের কোনো সাজেশন কি থাকবে যারা ম্যানেজমেন্টে আছেন বা সরকারের প্রতি? আপনার নিজের কি সাজেশন বলেন ভাই? সাজেশন এই ক্ষেত্রে যেমন সাজেশন আমি দিতে পারতেছি না, আপনার কোনো সাজেশন আছে কিনা? আমি তো বললাম কিছু, আপনি শুনেন নাই? আমি বলেছি, আমি আমারটা বলেছি। হ্যাঁ শুনলাম। আচ্ছা, এখন এটা জিনিসগুলো হচ্ছে যে ওই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেই হচ্ছে গিয়ে আপনার হলো গিয়ে প্রফেশনস গুলো রাখতে হবে, কিন্তু সেটা তো অ্যাকিউট ফেজ চলে গেলে পরে অ্যাকিউট ফেজটা যাক, সেই অ্যাকিউট ফেজটাই তো আমরা মানছি না। অ্যাকিউট ফেজটা চলে গেলে তারপরে তো প্রফেশনস গুলো হচ্ছে গিয়ে গ্র্যাজুয়ালি এটা হলো গিয়ে লকডাউনটা মানে ওপেন করতে হবে। কিন্তু আরেকটা কথা হচ্ছে যে আমাদের এখন থেকে একটা মাথায় নিতে হবে যে উই শুড চেঞ্জ আওয়ার প্রফেশনাল মানে অ্যাটিটিউড গুলাও যে চেঞ্জ করতে হবে। যে আমরা যে চেম্বারে গিয়ে চেম্বার করা, প্র্যাকটিস করা বা হাসপাতালে খুব প্রয়োজন যে না হলে পরে হচ্ছে গিয়ে না যাওয়া, এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে মানে প্র্যাকটিসের মধ্যে আনতে হবে। নাহলে এই যে লকডাউনটা হলো, এইগুলোর আমাদের কতগুলো নিজেদের জাতীয় যে চেতনা বা অ্যাটিটিউড গুলাও বদলানো দরকার। আমার কাছে মনে হয় যে এইগুলো সোশ্যাল ডিস্টেন্সিং, মেন্টাল ডিস্টেন্সিং বলছি, কিন্তু আলটিমেটলি যদি আমরা আমাদের এই যে চেতনাগুলো বা আমাদের মানে অভ্যাসগুলো যদি পরিবর্তন করে আনতে পারি, এটা ভবিষ্যতে, এটা তো ভাইরাস ইনফেকশন আজকে হলো, এই সেপ্টেম্বরের পরে আর হবে না এমন তো কোনো গ্যারান্টি নাই। এটা বছরের পর বছর হতে থাকবে, বিকজ ইট ইজ আ ভাইরাল ইনফেকশন। এখানে আপনি কেউ এটাকে ওইভাবে কন্ট্রোল করতে পারবে না। ফ্লু, ভাইরাস, ডেঙ্গু এগুলো প্রতি বছর হচ্ছে। আজকে করোনা, আজকের পর থেকে এটা প্রতি বছর হবে না, যে এটার গ্যারান্টি তো কেউ দিচ্ছে না। ফলে আমরা আমাদের প্রফেশনাল মানে অ্যাটিটিউড, আমাদের যে মানে স্টাইল, এইগুলো চেঞ্জ করে নিয়ে আসাটা হচ্ছে গিয়ে খুব জরুরি। মানে পভার্টি যেটা বলছে সেটাকে কমানোর জন্য আমাদের প্রফেশনাল এই টাইপস গুলো চেঞ্জ করতে হবে, এটাই আমার কাছে মনে হয়। ধন্যবাদ। থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ, সঠিক বলেছো। হ্যাঁ, ঠিক আছে, আমি একমত স্যার কথার সঙ্গে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি ডাক্তার তায়েব ইবনে জাহাঙ্গীর। স্যার আমি ডাক্তার তায়েব ইবনে জাহাঙ্গীর, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেসিডেন্ট, আপনার ছাত্র স্যার। থ্যাংক ইউ স্যার ফর দ্য নাইস প্রেজেন্টেশন। স্যার আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। প্রশ্নটা হচ্ছে, আমাদের যে রোগীরা দীর্ঘদিন হলো অ্যান্টিসাইকোটিক ওষুধগুলি খাচ্ছে অথবা লিথিয়াম খাচ্ছে, এখন আমাদের কোনো রোগী যদি কোভিড-19 আক্রান্ত হয়ে তাকে হসপিটালে ভর্তি হতে হয়, এবং হসপিটালে ভর্তি হলে এখন স্যার যে ট্রিটমেন্টগুলা ওনারা দিচ্ছেন, অ্যাজিথ্রোমাইসিন বা হাইড্রক্সিক্লোরোকুইন অথবা স্টেরয়েড দিচ্ছেন স্যার। হ্যাঁ, তো এই ওষুধগুলির সাথে আমাদের স্যার অ্যান্টিসাইকোটিক কোনো ওষুধ কি বন্ধ রাখার প্রয়োজন পড়বে কিনা বা ডোজটা কমায় দেওয়া হবে কিনা? এরকম স্যার দুই একটা প্রশ্ন ফেস করেছি। আমাদের কিছু কিছু রোগী ফোন করেছে যে স্যার আমরা করোনা আক্রান্ত হয়েছি, যদি হসপিটালে ভর্তি হতে হয় আমাদের সেক্ষেত্রে সাইকিয়াট্রি ওষুধগুলি কিছুদিনের জন্য বন্ধ রাখবো কিনা, এই ব্যাপারে স্যার একটু জানতে চাচ্ছিলাম স্যার। ধন্যবাদ তোমাকে, ভালো কোশ্চেন করেছো তুমি, অত্যন্ত প্র্যাকটিক্যাল কোশ্চেন এগুলি। আমাদের মানসিক রোগী, আমরা আগে তো বলেছিলাম, আমি প্রেজেন্টেশনে বলেছি যে আগে যারা যেরকম ভাবে পাচ্ছিল সেরকম করতে হবে, কিন্তু তুমি যে ওষুধগুলির নাম বললা
হ্যাঁ, হাইড্রোক্সিক্লোরোকুইন বা অন্যান্য যে সমস্ত অ্যান্টিভাইরাল যে ওষুধগুলি আছে, আমরা ইদানিং জানতে পারছি এগুলো তো আগে ব্যবহার করা হতো না, কিন্তু আমি ইদানিং কিছু লিটারেচার ঘেটে দেখলাম আমাদের মানসিক রোগের যে ওষুধ ব্যবহার করি এগুলির সঙ্গে এগুলি ভালো ইন্টারাকশন আছে। খুবই দুর্ভাগ্য আমাদের জন্য আর কি, যে এগুলি খুব ভালো খুব ইয়া হচ্ছে। অন্যান্য ওষুধের সঙ্গে যতটুকু না হয় এই ওষুধগুলির সঙ্গে এগুলির বেশ এনজাইমেটিক ইয়া হয়, বিশেষ করে হেপাটিক ওই যে এনজাইম যেগুলি আছে। সেই জন্য একটু সাবধান থাকতে হবে, সতর্কভাবে মানে এই ওষুধগুলি ব্যবহার করতে হবে। কোভিড ব্যাপারটা, কোভিড তো অনেক স্টেজে থাকে, হয়তো পজিটিভ স্টেজে আছে, তার হয়তো রেসপিরেটরি ডিস্ট্রেস নাই বা সেরকম ভেন্টিলেশনের দরকার পড়ে নাই, অর্থাৎ চিকিৎসা কিন্তু আমরা দিচ্ছি অল্প কিছু সময়ের জন্য, অল্প কিছু লোকে। 80% রোগীকে তো আমরা শুধু আইসোলেশন কোয়ারেন্টাইনে রাখি। হ্যাঁ, সেই অবস্থায় কিন্তু আমরা আমাদের মানসিক রোগের প্রত্যেকটা ওষুধই আমরা চালাই দিতে পারি। কিন্তু যখন তুমি ওই যে অন্যান্য মানে যেটা বলবা হাইড্রোক্সিক্লোরোকুইন বলো অথবা অন্যান্য যেমন ফেভিপির বলো অথবা রেমিডিসিভির যেটা বলতেছো, এগুলি যদি এখন ব্যবহার কখনো কোথাও করা হয়, সেক্ষেত্রে কিন্তু একটু সতর্ক হয়ে এবং সাবধানতার সহিত এবং সাইকিয়াট্রিস্টের বিশেষ তত্ত্বাবধানেই চিকিৎসা ওষুধগুলির ডোজ নির্ধারণ করতে হবে। ধন্যবাদ তোমাকে। জি স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। স্যার, আমরা এখন প্রোগ্রামের শেষের দিকে চলে আসছি স্যার। স্যার এবং ম্যাডাম সবাইকেই বলছি। তো স্যার, আজকের প্রেজেন্টেশনটা স্যার মানে ডিসকাশনটা স্যার অনেক দূর চলবে স্যার। আপনারা স্যার মোটামুটি এই জিনিসটা নিয়ে তো স্যার এখন অনেক একটা খুব রিলেভেন্ট টপিক। এখন স্যার আমরা যেটা করতে পারি স্যার সেটা হচ্ছে যে আমরা এখানে ক্লোজ করি স্যার। ইনশাআল্লাহ স্যার পরবর্তীতে আরেকটা সেশন আমরা সবাইকে নিয়ে স্যার আবার করব, আবার অ্যারেঞ্জ করব। ততক্ষণ পর্যন্ত সবাইকে স্পেশালি থ্যাংক ইউ সবাই এখানে জয়েন করার জন্য। সুলতান আলগিন ম্যাডাম, সালিমির স্যার, তাইব স্যার কিংবা তাজুল স্যারকে তো স্পেশাল থ্যাঙ্কস। তো আমরা এখানের মতো আজকের মতো এখানেই শেষ করব। তার আগে স্যার একটু কনক্লুসিভ রিমার্কস বলে স্যার শেষ করব। আপনি স্যার একটু কনক্লুসিভ রিমার্কস। জি, আপনাদের সবাইকে ধন্যবাদ। সান্দোজের সব টিম, পুরা টিমকে, বিশেষ করে আপনাকে তো অবশ্যই জানি, আপনাকে তো হেড অফ স্যালুট দিচ্ছি। আর আমি যেটা বলতে চাচ্ছি যে শেষ করতেছি একটু বলে যে আমি যে মানে নেটওয়ার্ক কানেকশনের কারণে কিন্তু আমরা কিছুদিন আগে এটা রেকর্ড করে রেখেছিলাম। তা আমি আজকে রেকর্ডটা শুনে দেখলাম যে বেশ ঝামেলা হয়েছে কথা শোনা থেকে অন্যান্য ক্ষেত্রে। আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি এবং বিনীতভাবে দুঃখ প্রকাশ করছি যে আমাদের প্রেজেন্টেশনটা যেভাবে হওয়া উচিত ছিল, ভালোভাবে সবকিছু শোনা ততটুকু শোনা যায়নি বা সেভাবে বলা হয়নি। খুবই কেটে কেটে খুব ভাবে এসেছিল। অনেক অনেক ধৈর্য ধরে তাদের সবাইকে শুনতে হয়েছে এবং আমি অনেক কথা মিসও হয়েছে, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি। আশা করি পরবর্তী পর্যায়ে যখন আমরা আবার এটা করব তখন হয়তো আরো ক্লিয়ার এবং স্পষ্টভাবে যত শোনা যায় এবং আমার বক্তব্যগুলি আরো যেন ভালোভাবে দিতে পারি। আমি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সঙ্গে এখন আমি সর্বশেষ যারা আলগিন সহ, সালিমি সহ, তাইবুর সহ যারা এখানে কানেক্টেড হয়েছিলেন, এত কষ্ট করে এত সময় যারা ধৈর্য ধরে তারা কথা শুনেছেন, অংশগ্রহণ করেছেন, এতক্ষণ সময় দিয়েছেন, তাদের সবাইকে আপনার আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন। বি পজিটিভ, বি হ্যাপি। থ্যাংক ইউ এবং আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। কি জানো বলা